ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আমি শুরুতেই আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যে পয়জনিং। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি ডাক্তার খালেদ মোহাম্মদ আব্দুল্লাহ। আমি হচ্ছে যে এখন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ফেজ বিতে আছে, পাঠন করেছিলাম অর্থোপেডিক সার্জারিতে। তো যাই হোক, আমাদের আজকের যে টপিকসটা এটা আসলে উপজেলা লাইফে আপনারা যারা জয়েন করতে যাচ্ছেন আপনাদের জন্য খুবই আসলে একটা ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট বলতে আসলে ওখানে প্রচুর পয়জনিং এর পেশেন্ট আসে, এবং পয়জনিং এর যে ফার্স্ট অ্যাটেন্ডেন্ট ডক্টর হিসেবে কিন্তু আসলে উপজেলা হাসপাতালগুলোতে যায় আর কি। একেবারে বড় শহরগুলো থেকেও পয়জন যারা তারা হয়তো মেডিকেল কলেজ বা সদর হাসপাতালগুলোতে আসে, কিন্তু উপজেলার ক্ষেত্রে কিন্তু প্রথমে যারা আসে তারা প্রথমে আসলে উপজেলা হেলথ কমপ্লেক্স গুলোতে যায়, এবং তার ফলে আপনাদেরকে ফার্স্ট অ্যাটেন্ডিং ডক্টর হিসেবে আসলে এটা অ্যাটেন্ড করতে হবে আর কি। তো এখানে কিছু কথা আগে আমি একটু বলে নিই আর কি। পয়জনিং তো অনেকগুলো, আসলে অনেক কিছু খেয়েই অনেক আসতে পারে, সবসময় সঠিক হিস্ট্রি পেশেন্ট দেয় না, বা আমরা সঠিক হিস্ট্রি পাই না। অনেক হচ্ছে যে আহ জিজ্ঞাসাবাদ করে বা সরকারের আশ্রয় নিয়ে অনেক সময় হচ্ছে যে অ্যাটেন্ডেন্টের কাছ থেকে হচ্ছে বা রোগী যদি কনসাস থাকে তার কাছ থেকে আমাদের হিস্ট্রি নিতে হয় আর কি। তো হিস্ট্রি নিলে আমরা অন্তত পয়জনটা যদি আইডেন্টিফাই করতে পারি সেক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা আসলে কোন অ্যান্টিডোটটি ইউজ করব, বা কোনটার ক্ষেত্রে আমরা ওয়াশ দিব কি দিব না, বা অলরেডি কত ঘন্টা পার হয়ে গিয়েছে আমরা আদৌ ওয়াশ দিব কিনা, রোগীটা পয়জনিং হওয়ার পরে কতক্ষণ সময় পার হয়েছে, বর্তমানে তার কন্ডিশন ক্রিটিক্যাল, মুভমেন্টটা এক্সিড হয়ে গিয়েছে কিনা, এগুলা জানার জন্য আসলে আমাদের হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট আর কি। তো এই আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে অনেক সময় হচ্ছে যে রোগীর অ্যাটেন্ডেন্ট রোগীকে নিয়ে আসলো, কিন্তু হচ্ছে যে কখন খেয়েছে বা কি খেয়েছে এটা এক্সাক্ট হিস্ট্রি দিতে পারে না, তখন অনেকটা আমাদেরকে হচ্ছে যে ব্লাইন্ডলি আসলে থেরাপি আমাদের ক্লিনিক্যাল নলেজ বা হচ্ছে কিছু ফিজিক্যাল এক্সামিনেশন যে কিছু ক্লু বা হচ্ছে যে আদার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাছে দেখতে পাই আর আমাদের সিদ্ধান্ত নিতে হয় আর কি। তো আরেকটা হচ্ছে যে আপনাদের এখনো হয়তো বা জয়েনিং এর জন্য যে পোস্টিং সেটা হচ্ছে যে অলরেডি দেয়নি, এখনো দেওয়া হয়নি। তো আশা করি হচ্ছে হয়তো বা দিয়ে দিবে। দেওয়ার পরে আসলে উপজেলা লেভেলে পোস্টিংটা কোথায় সেটার উপর নির্ভর করে আসলে পয়জনিং এর ম্যানেজমেন্ট। আমি এখানে আপনাদের কাছ থেকে যা কিছু দেখাবো, এখানে আমার স্টাইলে পয়জনিং এর মোটামুটি ফুল ম্যানেজমেন্ট আছে, এক্সাম যেগুলো আছে, কিন্তু সেটা আসলে আহ, একটু বড়। আমরা পুরোটা আসলে এখানে আমরা মনে রাখার চেষ্টা করবো না বা পড়ানোর ট্রাই করবো না। যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বা আসলে আমাদের উপজেলা ম্যানেজমেন্টের জন্য যেগুলোতে ফোকাস করতে হয় সেগুলো আমি আপনাকে বলবো, আপনারা শুধু সেগুলোতে হাইলাইট করবেন। এরপরে কেউ যদি পয়জনিং এক্সটেন্সিভ ম্যানেজমেন্ট জানতে চান পুরো স্লাইড ফলো করতে পারেন, বা হচ্ছে পয়জনিং এর আমার পিডিএফ আছে ওখানে করে দিয়ে দিব, ওখান থেকে দেখতে পারেন, বা আপনারা গাইডলাইনে ফলো করতে পারেন অ্যাকুরেট আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো বাংলাদেশের উপজেলাগুলো তো আসলে ম্যাক্সিমাম এখন হচ্ছে 50 শয্যার বেশি উপজেলা। হম আহ, কিছু কিছু উপজেলা যেগুলো বড় এগুলো 50 থেকে 100 শয্যায় উন্নতি করেছে। আর কিছু কিছু একেবারে যুগ্মমূলকের কিছু উপজেলা এখনো হাতে কাগজে কলমে 50 হলেও তাদের এখন 31 শয্যা আছে। কাজে আপনার আসলে পুষ্টি কোথায় পড়ছে সেটার উপর নির্ভর করে আপনি হচ্ছে আসলে ট্রিটমেন্ট বা প্রয়োজনীয় ট্রিটমেন্ট কিভাবে দিবেন। কারণ আমি এখানে যাই বলি না কেন সব উপজেলা এগুলো ফলো করবে না। কত কত আছে জাস্ট ইনিশিয়াল ওয়াশ দিয়ে বা ইনিশিয়াল পেশেন্ট আসছে তাকে একটা প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়ে রেফার করে দেওয়া হয়। ওই উপজেলা যেহেতু দুর্গম বা ওখানে অত পর্যাপ্ত চিকিৎসক বা ডাক্তার নার্স ফলো জন্য থাকে না, বা আদার সুযোগ সুবিধাগুলো থাকে না, সেজন্য তারা রেফার করে দেয় সরাসরি জাস্ট ইনিশিয়াল ইয়েটা দিয়ে, কোনো ভর্তি রুগী দেয় না। আর বড় বড় যেগুলো উপজেলা হাসপাতাল আছে বা যেগুলোতে কমিউনিকেশন খুব ভালো, রোড সাইডে থাকে, মেইন রাস্তার উপরে বা মেইন রোডের পাশাপাশি কমপ্লেক্স, পর্যন্ত ডাক্তার নার্স ওখানে কনসালটার আছে এবং আদার্স ফেসিলিটি গুলো আছে, তারা আবার হচ্ছে যে ভর্তি রেখে তারপর হচ্ছে ট্রিটমেন্ট গুলো করে আর কি। একেবারে খারাপ না হলে রোগী রাখে, খারাপ হয়ে গেলে পাঠিয়ে দেয় আর কি আদার্স ইয়ে। আর কিছু আছে আপনাদের অনেকে পোস্টিং করতে পারে সদর হাসপাতালে, সরাসরি প্রথমে সদর হাসপাতালে করতে পারে, কারণ সদর হাসপাতালে সদর উপজেলা নামে একটা উপজেলা থাকে। মানে আমি ধরে নিলাম যে যদি চাঁদপুরে যার পোস্টিং হলো চাঁদপুর সদর হাসপাতালে, এটা তো 250 শয্যা, ওই চাঁদপুর জেলা শহরটাই একটা উপজেলা, ওর কিন্তু একটা আলাদা একটা উপজেলা থাকে। ও ডাক্তাররা মেইনলি হচ্ছে সদর হাসপাতালে কাজ করে। ওনাদের আসলে রেফার করার খুব বেশি জায়গা নেই, একেবারে খারাপ রোগী না হলে মেডিকেল কলেজে রেফার করা ছিল, ম্যাক্সিমাম উপজেলা থেকে রেফার হয়ে আসা রোগীগুলো আবার তাদের ডিল করতে হয়। ওনাদেরকে কিন্তু একটু এক্সটেন্সিভলি মোটামুটি ম্যানেজ করতে হবে আর কি, কারণ তাদের রেফারের জায়গাটা খুব সীমিত, খুব বেশি নেই আর কি। তো যাই হোক, সার্বিক বিষয় নিয়ে আমি হচ্ছে শুরু করতে চাচ্ছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা ক্লাসের শেষে নোট করতে থাকবেন, ক্লাসের শেষে আমাকে জানাবেন।
অথবা আমাদের যে আপনাদের যে চ্যাট বক্স আছে ওখানেও করলে আমি পরে আছে দিয়ে দিতে পারবো আর কি। তো শুরু করে এভাবে আমরা যেসব কমন পয়জনিং গুলো পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ফার্স্ট অফ অল হচ্ছে অর্গানোফসফরাস পয়জনিং। এটা আপনারা সবাই জানেন বা মোটামুটি এমবিবিএস লাইফে সবাই এটা ফেস করেছেন আর কি। ওপিসি যেটাকে আমরা বলি, মানে কীটনাশক বিভিন্ন হচ্ছে যে খেতে পোকামাকড় ইয়ে করার জন্য যেই ওষুধ ইউজ করা হয় সেটাই হচ্ছে ওপিসি, এবং এটাই সবচেয়ে বেশি কমন থাকে আমাদের এই পর্যন্ত। এখানে কিছু ওপিসি নাম দেওয়া আছে, ওগুলো আমাদের দরকার নেই আসলে। ক্লোরোফাইকোস, নাইট্রোজেন্টোস, ফেনথিনিন, ডায়াজিনম, এগুলো আপনারা হচ্ছে যে বোতলের গায়ে দেখলেই বুঝতে পারবেন যে ওটা পয়জনিং কিনা। এবং এটা আমাদের দেশে সবচেয়ে বেশি কমন। ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে প্যাথোফিজিওলজি নিয়ে আমরা আসলে খুব একটা বেশি এখানে কথা বলবো না। জাস্ট আপনারা মনে রাখার সুবিধার্থে যতটুকু দরকার সেটা করতে পারেন। এটা আমরা অনেক আগে আমরা আসলে ফার্মাকোলজিতে পড়ে এসেছি। তো ওপিসি মেইনলি কি করে যে এটা আমাদের নিউরোমাসকুলার জাংশনে যে হচ্ছে যে এসিটাইল কোলিন এস্টারেজ হচ্ছে যে এনজাইমটা থাকে সেটাকে ইনহিবিট করে। ফলে হচ্ছে যে এসিটাইল কোলিনটা হচ্ছে মেটাবলাইজ হয় না, ফলে এসিটাইল কোলিন কোলিনার্জিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে কোলিনার্জিক হচ্ছে যে কিছু সাইন সিমটম তৈরি করে। কোলিনার্জিক ক্রাইসিস যেটাকে বলি, মানে কোলিনার্জিক সাইন সিমটম বলতে হচ্ছে যে তার সিক্রেশন বেশি থাকবে, তার হার্ট রেট কমে যাবে, বিপি কমে যাবে, তার হচ্ছে যে পিপিল যেটা সেটা কনস্ট্রিক্ট হয়ে যাবে, এরকম আর কি। তো আপনাদের যদি এখানে জাস্ট একটু যদি আমি বলি যে মনে রাখার জন্য, শুধু হচ্ছে যে আহ এসিটাইল কোলিন যেটা জাস্ট ইউনিভার্সিটি ইনহিবিট করে, যেটা এসিটাইলকোলিন এতটুকু পর্যন্ত ইয়ে করলে চলবে। এখান থেকে আসলে কিছু দেখার দরকার নেই। মেইনলি ফিচার গুলোকে সেটা একটু মনে রাখতে পারেন, যেগুলো আমরা বলেছিলাম আর কি ইনিশিয়ালি, যে মেইনলি মায়োসিস, ব্রঙ্কোস্পাজম, এবং হচ্ছে যে সিক্রেশন হয় বেশি, বিভিন্ন রেগুলেশন এগুলো হয়ে থাকে। তো এগুলো আপনারা, আমার কাছে মনে হয় যে মোরলেস আমরা একটু ম্যানেজমেন্টের দিকে আসলে জোর দিব আর কি। নিকোটিনিক কিছু ইয়ে আছে, যে রেসপিরেটরি ম্যাচের প্যারালাইসিস হয়, ব্রাডিকার্ডিয়া, হাইপোটেনশন সিবিএস এর ভিতরে সেটা হয়ে থাকে। রিপিটেশন আপনারা লাংস যদি অস্কালটেট করেন দেখবেন পেশেন্টের খুব কোর্স রিপিটেশন থাকে, এবং ব্রঙ্কোস্পাজমে রংকাই পাবেন আর কি আপনারা। তো এই হচ্ছে যে ইয়েটা যেটা সেটা আপনারা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু নোট রাখতে পারেন আর কি, যে যে কি কি পেশেন্ট ইয়েতে পাওয়া যাবে। ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে আমরা যেটা ম্যানেজমেন্ট মেনলি আমাদের কাছে আসি, যখন আপনি পাবেন তখন আপনারা কি করবেন, দেখবেন যে তারা অলরেডি পেশেন্টকে ভমিটিং করানোর ট্রাই করেছিল, এই কারণে বা পানি খাইয়েছিল অনেক, পেশেন্টের সারা শরীরে আসলে অফিসে গন্ধ আসে। তাকে ট্রাই করতে হবে অ্যাজ লিস্ট পসিবল তার যে ব্রিজেড বা হচ্ছে যে ওয়েট যে গার্মেন্টস বা ক্লথ গুলো আছে সেটা রিমুভ করার জন্য। এবিসিডি ম্যানেজমেন্ট আমরা সবাই জানি যে তার এয়ারওয়ে, ব্রিদিং সার্কুলেশন, মানে কোনো সিক্রেশন থাকে একটু ক্লিয়ার করা, কোনো ফরেন বডি থাকে সেটা রিমুভ করে সেটা দিতে পারে আর কি। আর আমরা যেটা প্রথমে আসলে যেটা গ্যাস্ট্রিক লেভেজ বা সাবটান দিই আর কি, আমরা সেটা হচ্ছে যে যদি বলে যে এটা 1 আওয়ারের ভিতরে আসলে তাহলে হচ্ছে যে আহ, এটা মোর আপনি গ্যাস্ট্রিক লেভেলসটা দিবেন মেইনলি হচ্ছে যে উইদিন 1 আওয়ারে। তো আমাদের এখানে যেটা হয় যে আমরা আসলে কিছু করার, মানে সবার যেহেতু একটা ধারণা আছে যে, বা অ্যাটেন্ডেন্টও থাকে যে আমি, ঠিক আছে আমি সম্ভবত হচ্ছে যে যেটা নিয়ে কথা বলছিলাম আর কি, যে ওপিসির ট্রিটমেন্ট নিয়ে, যেটা আপনাদেরকে সাথে আগে আলোচনা করেছিলাম, যে যদি এরকম হয় যে আহ, এই রোগীকে আপনারা রাখবেন না উপজেলায়, মানে এটা রেফার করে দিতে হবে, সেই তো ইনিশিয়াল আপনারা 3 to 6 স্যাম্পল অ্যাট্রোপিন দিয়ে একটা হচ্ছে যে ফ্লুইড নর্মাল স্যালাইন হার্টসুল দিয়ে আপনি রেফার করে দিবেন তাকে। আর যদি এরকম থাকে যে না, আপনাদের ফ্যাসিলিটি আছে ওই উপজেলায় এবং ওখানেই আপনি টোটাল ট্রিটমেন্টটা শুরু করতে চান, তাহলে হচ্ছে যে যে প্রোটোকল অনুসারে লেগেছে সেটা আপনাকে অ্যাট্রোপিন শুরু করতে হবে। তো যেটা বলছিলাম আমি, যে প্রথমে অ্যাট্রোপিন যদি হচ্ছে যে দিতে হয়, আমরা কি করি যে মানে প্রথমে 3 অ্যাম্পুল দিয়ে শুরু করি, তারপর হচ্ছে প্রতি 5 মিনিট পর পর বা 10 মিনিট পর পর আমরা ডোজটা ডাবল করি। প্রথমে 3 অ্যাম্পুল, তারপর হচ্ছে 6, তারপরে 12, এভাবে। তো এটা আসলে কতক্ষণ বাড়াবেন, আসলে দেখা যায় কি যে যদি লোয়ার কম অ্যাম্পুল লাগলে সেক্ষেত্রে আসলে ডাবলিং করে সমস্যা থাকে না। কিন্তু যখন আপনি 80 অ্যাম্পুল দিয়ে গেলেন, এর পরের বার এরপরও কাজ হলো না, এরপর আপনি কত দিবেন? ডাবল হলে 160 হয় ইউজুয়ালি, কিন্তু 160টা দিবেন না কি, কারণ হচ্ছে যে এত বেশি লং লং যে, যেমন আপনি জানেন না আসলে তার অ্যাক্টোজেন ডোজ কত। 80-র পরে 160 হওয়ার কথা, কিন্তু ধরেন 120-এই তার অ্যাক্টোজেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি 160 যে দিলেন এটা কিন্তু বেশি দিয়ে দিলেন আর কি, পরে তখন দেখা যায় যে যে অ্যাক্টোজেন টক্সিসিটির যে সিমটম গুলো সেগুলো আবার হচ্ছে যে দেখা যায় আর কি। সেজন্য লাস্ট ডোজে গেলে তখন আপনি একেবারে ডাবলিং ডোজ না করে, আমার মনে হয় তখন হচ্ছে যে আমরা যেটা ফলো করি এগুলো হচ্ছে যে 10 বা 20 অ্যাম্পুল করে করে দিবেন, মানে
80 দিলেন, তারপর আরো 20 অ্যাম্পুল দিলেন মানে 100 হলো, তারপর আরো আধা ঘন্টা দিবেন, তারপর 120 হলো, মানে যদি অ্যাক্টিভেশন সাইন না থাকে এভাবে এভাবে আপনি বাড়াবেন, মানে হাইয়েস্ট রেঞ্জে যাওয়ার হলে ওভাবে বাড়াবেন আর কি। আর যেহেতু ওখানে এত কন্টিনিউয়াস মনিটরেশন খুব একটা সুযোগ থাকে না, সেহেতু হচ্ছে যে একটু কষাসলি বাড়ানো যাবে। ট্যাপটুপিন আপনি অ্যাক্টিভেশন সাইন পেয়ে গেলেন, এখন আপনাকে মেইনটেনেন্স ডোজ অ্যাক্টিভিটি দিতে হবে। তো সেই মেইনটেনেন্স ডোজ অ্যাক্টিভিটি যেটা, সেটা আমরা ইউজুয়ালি যেটা ফলো করি 10 to 20% লোডিং ডোজ যেটা আর কি। মানে আপনি হিসাবটা যেটা হবে সেটা হচ্ছে যে যদি আহ, ধরেন আপনার হচ্ছে এটা পার আওয়ারলি দিতে হবে আর কি। আমরা 10%-এ ফলো করি, 20% আমরা না যাই। 10% যদি ফলো করি তাহলে হিসাবটা আসলে কি হবে, ধরেন আপনার হচ্ছে টোটাল অ্যাক্টিভেশনের জন্য 100 অ্যাম্পুল লাগলো, টোটাল অ্যাক্টিভেশনের জন্য 100 অ্যাম্পুল লাগলো। তো এটা 10% হচ্ছে 10 অ্যাম্পুল, 10 অ্যাম্পুল পার আওয়ার লাগবে তার। তো 1 ঘন্টায় যদি হচ্ছে যে ধরেন আপনার 10% ইকুয়াল টু হচ্ছে যে 10 অ্যাম্পুল। এখন আপনি হচ্ছে যে টোটাল 1 ঘন্টায় হচ্ছে আপনার 10 অ্যাম্পুল, তাহলে 24 ঘন্টা যদি সময় যায় নেক্সট 24 আওয়ার্স, তাহলে আপনার লাগবে হচ্ছে 240 অ্যাম্পুল। এই 240 অ্যাম্পুল আপনাকে নেক্সট 24 আওয়ার্সে দিতে হবে। তো এই 240 অ্যাম্পুল আপনি যখন আপনি কিভাবে দিবেন, ফ্লুইডের সাথে দিবেন। তো আপনার যদি 24 আওয়ার্স আমরা যদি 3 লিটার ফ্লুইড দেই, তাহলে দেখা যাবে যে এই যে তিনকে আপনি 240-কে 3 দিয়ে ভাগ করে নেবেন, তাহলে এখানে 80 অ্যাম্পুল করে আসে। অর্থাৎ আপনি নেক্সট 24 আওয়ার্সে যদি টোটাল 100 অ্যাম্পুল ইয়ে দেন, সরি 80 অ্যাম্পুল প্রত্যেক লিটার ফ্লুইডে দিবেন, এবং ভাবে 3 লিটার ফ্লুইড আপনি নেক্সট 24 আওয়ার্সে শেষ করবেন 30 মিনিটে। এর মধ্যে যদি আপনি এই টোটালটা দেওয়ার পর আপনি মোটামুটি এর মধ্যে যদি আপনার কাছে মনে হয় আসলে যে অ্যাট্রোবিনাইজেশনটা তার হচ্ছে যে খুব বেশি অ্যাট্রোবিনাইজেশন হয়ে যাচ্ছে, রোগী আসলে একটু রেস্টলেস হয়ে গেছে, খুবই ডাইলেটেড, পেশেন্টের জ্বর চলে আসলে খুবই হাই গ্রেড ফিভার চলে আসছে, তাহলে আপনি কিছুটা ডোজ কমিয়ে দিতে পারেন এই কাটেল। কিন্তু এটা আপনাকে ফলো আপে রাখতে হবে যে অনেক সময় অ্যাট্রোবিন হয়ে গেছে, মনে হচ্ছে ফুল ডাইলেটেড সবকিছু, কোনো কেস নাই, কোনো রংকাই নাই, পেশেন্টের সবকিছু ভালো আছে, আপনি বন্ধ করে দিচ্ছেন, 2-4 ঘন্টা পরে এসে পেশেন্টের আবার হচ্ছে যে ওপিসি সাইনিং গুলো ডেভেলপ করেছে, তখন আবার শুরু করতে হয়। কাজে এটা একটু মেনে রাখতে হবে। কাজে এই দুইটা ডোজ আপনারা ইয়ে করে রাখবেন, জেট্রোপিনের হচ্ছে যে ইনিশিয়াল ডোজটা। এখানে একটা সাইন দেওয়া আছে, মাইট্রিয়াসিস মানে ফুল ডাইলেটেড থাকবে, টেকিকার্ডিয়া, হার্ট রেট ইউজুয়ালি 100 উপরে চলে যাবে, বিপি, সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 80 মিলিমিটার মার্কারি, চেস্ট অস্কারচেট করলে দেখবেন আপনি যে পুরো ড্রাই আছে চেস্ট এবং এক্সিলা আছে। এটার সাথে আমরা যেটা দিই সেটা হচ্ছে প্রেলিডক্সিন। পেরিডক্সিন এখানে পার কেজি বডি ওয়েটের হিসাব দেওয়া আছে 30 মিলিগ্রাম পার কেজি, এটা আপনাদের ফলো করার দরকার নেই। আমার কাছে মনে হয় আপনারা যদি নর্মাল যেটা করবেন, যে এটা তো পেরিডক্সিন 500 মিলিগ্রাম বা 1 গ্রামে পাওয়া যায়, 1 গ্রাম স্টেট বাট 15 to 30 মিনিট দিয়ে 1 গ্রাম এটা হলে আপনারা মেনটেন করবেন, তাহলে এতটুকু মেনটেন করলে মোটামুটি আপনাদের হচ্ছে যে ইয়েটা হয়ে যাবে আর কি। এবং এটা কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাক্টিভিন কন্টিনিউ করবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনাকে এই যেটা প্রায়োরিটি যেটা আছে সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে। নেক্সট আমরা যেটা চলে যাই, ওবিসি যদি এর মধ্যে কোনো কারণে সিজার হয় বা কনভালশন হয়, আপনারা ডায়াজিপাম ইউজ করবেন 10 to 20 মিলিগ্রাম। এটা ইউজুয়ালি খুব একটা লাগে না, আনলেস যদি হচ্ছে যে পয়জনিং এর যদি কনভালশন শুরু হয় তাহলে দিবেন আর কি। কিছু কমপ্লিকেশন হয় ওবিসি পয়জনিং এর, যেমন হচ্ছে যেটা বলছি ইন্টারমিডিয়েট সিমটম বলে একটা হয়, অর্থাৎ পয়জনিং আপনি ম্যানেজ করলেন, রোগী ভালো হয়ে গেল, 3 থেকে 4 দিন পরে পেশেন্টের হঠাৎ করে হচ্ছে তার মাসেল প্যারালাইসিস, ফেটিগেবিলিটি বা রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস এগুলো ডেভেলপ করে। তো ওটার জন্য আপনি আসলে ওটাও যদি এরকম ডেভেলপ করে, এটা আপনাদের বোঝাতে না লাগাটাই বেটার। এটা হচ্ছে যে ইউজুয়ালি তার রেসপিরেটরি সাপোর্ট লাগতে পারে, আপনি টার্সি সেকেন্ডারি বা টার্সিয়ারি লেভেলে এটা হচ্ছে যে রেফার করে দেবেন, ইন্টারমিডিয়েট সিনড্রোম যদি আপনার কাছে মনে হয় আর কি। সেকেন্ডারি অথবা টার্সিয়ারি লেভেলে আপনি এটাকে। নেক্সট হচ্ছে যেটা প্যারাকুয়েট পয়জনিং। প্যারাকুয়েট পয়জনিং যেটা সেটা হচ্ছে যে আমাদের এটা আসলে ঘাস মারার বিষ আর কি। এই পয়জনিংটা আগে খুব একটা ইয়ে ছিল না, আমাকে সবচেয়ে বেশি আমরা ওপিসি পেতাম, কিন্তু এই যে হার্বিসাইড মার্কেটে প্রচুর পরিমাণ আসার পরে এখনকার মানে প্যারাকুয়েট পয়জনিং এর যে রেশিওটা এটা অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। তো তাতে দেখা যায় যে আহ, এই জিনিসটা অনেক কিন্তু ওই যে গ্রামের লোক যে লোকজন আছে ওদের কাছে আসলে
ঘাস মারার বিষ আর পোকা মারার বিষ ওটা একই মনে হয়, কিন্তু ব্যাপারটা কিন্তু একই না। আপনাকে এটা একটু ওদের কাছ থেকে হিস্ট্রি নিয়ে আলাদা করে নিতে হবে, যেটা প্যারাকুয়েট কিনা আর কি, নাকি ওপিসি। ওপিসির মোটামুটি ভালো ট্রিটমেন্ট আছে এবং অধিকাংশ পেশেন্টকে সার্ভাইভ করানো যায়। কিন্তু প্যারাকুয়েট পয়জনিং এটা হচ্ছে যে খুবই নটোরিয়াস পয়জনিং, এবং ম্যাক্সিমাম এটার মর্টালিটি বলে 80 থেকে 100% আর কি। মানে বিশুদ্ধ প্যারাকুয়েট যদি কেউ খায়, ভেজাল না থাকে, এবং সেটা যদি মোটামুটি 15 ml এর বেশি খেয়ে ফেলে, ইউজুয়ালি আমরা দেখেছি ম্যাক্সিমাম পেশেন্ট এক্সপায়ার করে যায় আর কি। এই জন্য প্যারাকুয়েটের ব্যাপারে একটু extra সতর্কতা, এবং এটার কাউন্সিলিংটা আপনাকে ওভাবেই করতে হবে। আপাত দৃষ্টিতে যখন প্রথমে আসবে আপনার কাছে তো ভালো মনে হতে পারে, কিন্তু রোগীর সবচেয়ে ওস্ট আউটকাম হবে সেটা মাথায় রেখে ইয়ে করতে হবে, কাউন্সিলিং করতে হবে। এবং যদি রোগীর হচ্ছে যে ইমপ্রুভমেন্ট হয়ে যায় তাহলে তো সেটা মোটামুটি ভালো, কিন্তু ইমপ্রুভমেন্ট না হলে আলটিমেটলি হচ্ছে যে তাকে ইয়ে করতে হবে আর কি। রোগী কিন্তু যে কোনো মতে এক্সপায়ার করতে পারে। তো প্যারাকুয়েটের ক্ষেত্রে আপনাদেরকে যেটা আমি একটু পারবে, যেটা বলে আমরা বলেছিলাম যে এটা আসলে একটা হচ্ছে যে হার্বিসাইড, এবং এটা খুবই র্যাপিডলি অ্যাক্টিং করে আর কি। মর্টালিটি আমি বলেছিলাম যে 80 থেকে 100%। এবং প্রায় 30 ml এর বেশি কেউ খেলে হচ্ছে যে তার লিখাল ইয়ে হতে পারে আর কি। তো প্যারাকুয়েটে যেটা মেইনলি হচ্ছে যে আপনাকে এটা যেই মেকানিজম অ্যাকশন অতটুকু মনে রাখার দরকার নেই, শুধু আপনি মনে রাখবেন বিভিন্ন ফ্রি রেডিকেলস উৎপন্ন হয় এবং এটা বিভিন্ন অর্গানকে ড্যামেজ করে। ফ্রি রেডিকেল গুলো মেইনলি অর্গানটা হচ্ছে আমাদের লাংস এবং কিডনি, এই দুটো অর্গান সবচেয়ে বেশি ড্যামেজ হয়। যদি আমরা আপনাকে ইয়ে বলি যে এই দুটো ইয়েতে মেইনলি হচ্ছে যে লাং প্লাস হচ্ছে যে কিডনি বা রেনাল, এই দুইটা ইনভলভমেন্ট সবচেয়ে বেশি হয়ে থাকে প্যারাকুয়েটে। আবার আমি বলছি যে প্যারাকুয়েট পয়জনিং এর ক্ষেত্রে হলে আপনারা ট্রাই করবেন রোগীকে ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়ে তাকে রেফার করে দেওয়ার জন্য। ইউজুয়ালি প্যারাকুয়েট পয়জনিংটা উপজেলায় রাখাটা বুদ্ধিমানের কাজ নয়, বা এটা হচ্ছে যে নিরাপদ নয়, এবং পেশেন্টকে এই ক্ষেত্রে আপনি খুব বেশি কিছু করতেও পারবেন না আর কি। তো ইমিডিয়েট কিছু সাইন সিমটম দেখা যায়, তার মধ্যে বেশি হচ্ছে আপনার ডোমিনাল পেইন এবং মাউথ এবং থ্রোট আলসারেশন হবে, খুবই বার্নিং সেন্সেশন হয় এটাতে। আর্লি আপনারা যেরকম ওই যে টেকিকার্ডিয়া, হাইপারটেনশন, তারপরে বিভিন্ন সিক্রেশন বেশি এরকম পেতে পারেন। লেটে মেইনলি আমরা যেটা দেখেছি যে লেট ইস্যুটাই কমপ্লিকেশন গুলো আসলে বেশি হয়, মানে প্রথম 1 বা 2 দিন আসলে তার তেমন কোনো কিছু হয় না, কিন্তু পরবর্তীতে তার হচ্ছে কি যে লাংসে আমরা দেখেছি যে পালমোনারি ফাইব্রোসিস হয় এখানে। এবং একই সাথে হচ্ছে যে যেটা বললাম যে রেসপিরেটরি ডিস্ট্রেস এবং মাল্টি অর্গানকে ফেইলিওর। মাল্টি অর্গান বলতে মেইনলি আমরা যেটা বললাম আর কি, যে কিডনি এবং লাংস এই দুটো অর্গান খুব বেশি ইনজুর্ড হয় আর কি। বিশেষ করে লাইন ফাইব্রোসিস হয়ে, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়ে, রেসপিরেটরি ফেইলিওর হয়ে পেশেন্ট এক্সপায়ার করে আর কি। তো এখানে ইনভেস্টিগেশন আসলে অনেক কিছু দেওয়া আছে, আমাদের আসলে একটু কিছু জানা দরকার নেই, সবগুলো আসলে হয়ও না। ডায়াথনিন টেস্ট, প্যারাকুইট কনসেন্ট্রেশন ইন ইউরিন, এগুলো আমাদের খুব বেশি হয় না। আমার কাছে মনে হয় যে আপনারা রুটিন টেস্ট যেগুলো আছে সেগুলো একটু মনে রাখবেন, যে এগুলো একটু করবেন, বিশেষ করে চেস্ট এক্সরে, এবং হচ্ছে যে রেনাল ফাংশন যেগুলো, এবং হচ্ছে যে লিভার ফাংশন যেগুলো, বেস লাইন যেগুলো আছে সেগুলো আপনি ইয়ে করবেন। উপরের বাকি ম্যাক্সিমাম টেস্ট আসলে আমাদের ইয়েতে হবে না, উপজেলা হয় না, বা ইভেন জেলা সদর বা আমাদের ইয়েতে টার্সিয়ারি লেভেল হসপিটাল গুলোতে হয় না। প্যারাশুটে যেটা আমরা বলেছিলাম যে এটা ইনিশিয়াল ট্রিটমেন্ট আসলে সাপোর্টিভ, কোনো অ্যান্টিডট নেই আসলে প্যারাকুয়েটে। এখানে হচ্ছে যে আপনাকে নো অ্যান্টিডট, সাপোর্টিভই আপনাকে ইউজ করতে হবে আর কি। তো অ্যাজ ইউজুয়াল এবিসিডি ম্যানেজমেন্ট, মানে তার এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশনটা মেনটেন করা, সিচুয়েশন ঠিক থাকছে কিনা, ফ্লুইড হচ্ছে তার হাইপারটেনশন হলে কিছুটা ফ্লুইড দিয়ে ম্যানেজ করা, পসিবল হলে এনজি ফিডিং এভাবে দেওয়া যেতে পারে আর কি। আর যেটা বললাম যে অ্যাক্টিভেটেড চারকোল, এটা আপনারা দিতে পারেন 1 ঘন্টার ভিতরে যদি আসে। খুব একটা বেনিফিশিয়ালি তো না, তবু হচ্ছে যে অন্যান্য প্যারাকুয়েটের যে অ্যাবজর্পশনটা সেটা হচ্ছে যে আপনার প্রিভেন্ট করবে আর কি, এভরি 3 to 4 আওয়ার যদি দেন আপনারা। তো প্যারাকুয়েটের ক্ষেত্রে আহ, যেটা যদি সুযোগ থাকে, যেটা বললাম আর কি, যে যেহেতু উপজেলার সুযোগ নেই, এটা মেইন ট্রিটমেন্ট আসলে এজ আর্লি এজ পসিবল হেমোডায়ালিসিস করে তার টক্সিনটা যত আমরা বের করতে পারবো তত হচ্ছে যে ততই ভালো আর কি। যেটা ইউজুয়ালি আমরা 2 থেকে 4 ঘন্টার ভিতরে যদি আমি টক্সিনটা বের করতে পারি তাহলে কিছুটা আউটকাম ভালো থাকে আর কি। এছাড়া যেহেতু পেশেন্টের সিভিয়ার পেইন থাকে, মানে অ্যাবডোমিনাল পেইন এবং মাউথ এবং হচ্ছে ইসোফেজিয়াল রিজনে খুব পেইন হয়, আপনারা হচ্ছে যে অ্যানালজেসিক হিসেবে ওপিড অ্যানালজেসিক ইউজ করে পেশেন্টকে দিতে পারেন আর কি। আরেকটা জিনিস আপনারা হয়তো বা যেটা ইতে দিতে পারেন সেটা হচ্ছে, যদিও এটা হচ্ছে যে রিকগনাইজড না, মানে স্টাবলিশড ইয়ে না, তবে ট্রিটমেন্টটা অনেক সময় মিথাইল প্রেডনিসোলন আর আইভি মিথাইল প্রেডনিসোলন বলে যে এটাতে কিছুটা হচ্ছে যে মোর্টালিটি ইমপ্রুভমেন্ট হয় আর কি।
সো আপনারা যদি দিতে চান তাহলে এটা দিতে পারেন, এটা 1 গ্রাম আইভি স্ট্যাট দিলেন, তারপরে হচ্ছে যে এটা 3 দিন হচ্ছে যে 3 to 5 ডেজ দেওয়া যায় আর কি। এটা হচ্ছে যে স্টাবলিশ না এটা ট্রিটমেন্ট হিসেবে, কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা হচ্ছে যে পজিটিভ মানে বেনিফিট পাওয়া যায় আর কি মিথেলপ্রেডনিসন দিলে। সেটা আপনাদের উপরে অ্যাভেলেবল থাকলে আপনারা দিতে পারলে এটা দিতে পারেন, অথবা পেশেন্টকে দ্রুত রেফার করে দিতে হবে তার যদি হেমোডায়ালাইসিসের সুযোগ আছে এরকম কোনো হাসপাতালে। তো পিসি এবং প্যারাকুয়েট শেষ, আমাদের হচ্ছে যে যেটা কমন ছিল এবার হচ্ছে ভেনজোডায়াজিপিন, যেটা আমরা ঘুমের ওষুধ নামে চিনি। ইউজুয়ালি ক্লোনাজিপাম বা ডায়াজিপাম এগুলো খেয়ে আসে, যেগুলো অ্যাভেলেবেল থাকে। তো এটার ক্ষেত্রে যেটা আমরা বলি যে কমন সিডেটিভ হিসেবে আমরা ইউজ করি, বর্তমানে খুব বেশি আসলে এটা পাওয়া যায়। একটু ভদ্র যারা আছে তারা হচ্ছে আপার ক্লাস সোসাইটিতে ওরা এই বেনজোডায়াজিপিন এবং টাইসাইক্লিন অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো ইউজুয়ালি খেয়ে থাকে আর কি। তো এটার ক্লিনিক্যাল ফিচার্স যেগুলো, এগুলো আপনারা হয়তো অনেকেই জানেন, যে ডিজিনেস থাকবে, কনফিউশন, ব্লাড প্রেশার কমে যাবে, কিছুটা এরিথমিয়া হতে পারে, পেশেন্টের হচ্ছে যে ফল্টার লেভেল অফ কনসিয়াসনেস, এগুলো আপনারা হচ্ছে যে সবাই জানেন, এগুলো আমি নিয়ে খুব একটা বেশি কথা বলছি না আর। আহ, আপনারা দেখে নিবেন ওগুলো আশা করি। রেসপিরেটরি সাপ্রেশন হয় বিশেষ করে যদি ওটা খুব মানে হাই অ্যামাউন্টে খায়, অথবা এটার সাথে অন্য কোনো কিছু খায়, যেমন অনেক সময় টিসিএ খায় সেটার সাথে, বা হচ্ছে যে অ্যালকোহল মিটিক করে, ওরকম হলে এটা হতে পারে। তো সরি, ব্যান্ডোজাইজিপিন অরিজিনাল অ্যান্টিডোট হচ্ছে ফ্লুমাজিনিন, এটা আমরা হচ্ছে যে সবাই জানি। এখন এটার যে অ্যান্টিডোট এটা ইউজুয়ালি আপনাদের উপজেলায় নাও পেতে পারেন, এটা হচ্ছে এনএক্সিট নামে পাওয়া যায় মার্কেটে। ইউজুয়ালি হচ্ছে যে ইনসেপ্টার এরকম একটা ইয়ে আছে। তো সেটা যদি পাওয়া যায় তাহলে আপনার সেটা ইউজ করতে পারেন আর কি, যদি আপনার উপজেলায় অ্যাভেলেবেল থাকে। সেটা হচ্ছে যে ফ্লুমাজিনিল, এবং এটা ডোজটা দেখেন 0.1 থেকে 0.2 মিলিগ্রাম আইভি স্টেট। এরপর ওভার ইনফিউশনে এটা 100 থেকে আহ, যে 400 মিলি মাইক্রোগ্রাম পার আওয়ার করে দিতে পারেন আর কি। এটা হচ্ছে যে তার কন্ডিশনের উপরে পেশেন্ট হচ্ছে যে আহ, যদি দেখা যায় যে স্টেবল আছে বা সজাগই আছে, মোটামুটি কনসাস লেভেল আছে, তাহলে খুব বেশি এটা দেওয়ার দরকার হয় না। ততক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান না ফিরে ওটা দিতে পারেন আর কি। এবং ফ্লুমাজিনিলের কিছু হচ্ছে যে কন্ট্রাইন্ডিকেশন আছে যে কখন আপনি ফ্লুমাজিনিল দিবেন না। এটা হচ্ছে একটা, যদি পেশেন্টের কনভালশন থাকে, মেইনলি হচ্ছে যে তার নুন কেস আগের থেকে তার কনভালশন আছে, তখন আপনি ফ্লুমাজিনিল দিবেন না, হাইপারটেনশন দিবেন। তবে মেইনলি আপনি দেখি হিস্ট্রিতে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টিসিএ কোইনজেকশন। অর্থাৎ আপনি যদি হচ্ছে শিওর না হন যে পেশেন্ট, অনেক সময় বলে যে ঘুমের ওষুধ খেয়েছে, তো 10টা হচ্ছে ক্লোনাজিপাম 0.5 খেলো, 10টা হচ্ছে যে ট্রিপটিন বা এমিলিন খেলো, এরকম যদি হয় আপনি হচ্ছে যে তখন হচ্ছে যে তাকে কিন্তু ফ্লুমাজিনিন দিতে পারবেন না, কারণ তাতে হচ্ছে যে আরো এটা অ্যাগ্রাভেট করবে আর কি। কারণ টিসিএ পর্যন্ত অ্যাগ্রাভেট করে সাইনসিনিন হচ্ছে ফ্লুমাজিনিন। কাজে অবশ্যই এই হিস্ট্রিটা এবং এই জায়গাটাতে আপনি ফ্লুমাজিনিন নেওয়ার আগে একটু আপনাকে সতর্ক হতে হবে আর কি। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আসলে তার সাপোর্টিভ ট্রিটমেন্ট, অর্থাৎ অক্সিজেন লাগে অক্সিজেন দিবেন, প্রেশার কমে গেলে ফ্লুইড দিয়ে রাখবেন একটি, তারপর হচ্ছে পেশেন্ট কাউন্সিলিং এবং আদার্স যে অবজারভেশন গুলো সেগুলো আপনারা করবেন। এটা নিয়ে আমি আর ডিটেলস যাচ্ছি না আর কি। টাইসাইক্লিন একটি ডিপ্রেশন, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, যে অনেকটাই কাছাকাছি হচ্ছে আমাদের বেনজোডায়াজিপিনের মতো, এবং রোগী এসে বা রোগীর লোক এসে আপনাকে ঘুমের ওষুধ খেয়েছে এটাই বলবে আর কি। তো সেক্ষেত্রে যেটা বললাম যে ঘুমের ওষুধ যদি খেয়ে থাকে, আহ ওই যেটা আপনি হিস্ট্রি নেবেন যে আসলে সে কোনটা খেয়েছে, বা খালি পাতা দেখাতে পারছে কিনা, বা বিছানার পাশে পড়েছিল কিনা ওই পাতা, অথবা ওষুধের কাছের ওষুধের দোকান থেকে কিনেছে, কোনটা কিনেছিল, এভাবে বিভিন্ন ইনফরমেশন নিয়ে এটা আসলে এক্সপ্লেন করতে হবে। এবং আপনি যদি ইয়ে করতে না পারেন যে না আসলে সে টিসি খেয়েছে নাকি বেনজোডায়াজিপিন, সেক্ষেত্রে কোনো অ্যান্টিডোটি দেওয়ার দরকার নেই, আপনি সাপোর্টিভ ট্রিটমেন্টই করবেন, কারণ আপনি জানেন না যে আদৌ পিওরলি সে বেনজোডায়াজিপিন খেয়েছে কিনা, মানে ক্লোনাজিপাম বা যে সিরিল বা ডায়াজিপাম যেটা সেটা। টিসি এর ক্ষেত্রে আমরা বলেছি এটা রিলেটিভলি টিসি পজিটিভটা বেনজোডায়াজিপিন থেকে একটু ডেঞ্জারাস, কারণ টিসি এটা খুবই কার্ডিয়াক এরিথমিয়া করে, কিউটি প্রলঙ্গেশন করে, এবং যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়। এই জন্য টিসি এর ম্যানেজমেন্টটা আমাদেরকে একটু মোর অ্যাগ্রেসিভলি করতে হয় দেন বেনজোডায়াজিপিনের ক্ষেত্রে। আমরা জানি যে টিসি সবগুলো নর্মাল গুলো এমিট্রিপটাইলিন, ইমিপ্রামিন এগুলো নামে পাওয়া যায় আমাদের ইয়েতে। এবং যেটা বলেছিলাম আপনাদের যে সে লাইফ থ্রেটানিং কার্ডিয়াক টক্সিসিটি করে, অর্থাৎ তার যে কোনো সময় এরিথমিয়া হয়ে যেতে পারে। এই দুইটা একটু দেখবেন, এবং ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স থাকে টিসিএ পয়জনিং এর ক্ষেত্রে। তো টিসি এর ক্ষেত্রে আমরা যেটা বলেছি এটাতে এত কিছু আপনার প্যাথোফিজিওলজি মনে রাখার দরকার নেই, শুধু হচ্ছে এতটুকু মনে রাখেন যে সে আপটেক বন্ধ করে হচ্ছে যে
নরএপিনেফ্রিন এবং সিরোটোনিনের ফলে নরএপিনেফ্রিন এবং সিরোটোনিনের যেটা সেটার ওভার অ্যাক্টিভিটি যেসব সাইন সিমটম গুলো সেগুলো যেগুলো দেখা যায় এবং সেগুলো আপনাদেরকে এগুলো পাবেন আর কি। এবং যেটা আমরা বলছিলাম যে সবচেয়ে বেশি এর সাইড এফেক্ট হচ্ছে কার্ডিয়াক এরিথমিয়া করে। সো টিসি পয়জনিং এর কেউ আসলে আপনি যদি এখন আপনার ফার্স্ট ফরমোস্ট দায়িত্ব হচ্ছে একটা ইসিজি করা, অর্থাৎ পেশেন্টের হচ্ছে যে এরিথমিয়া আছে কিনা কোনো, সেটা হচ্ছে আপনাকে এক্সক্লুড করা। এবং সেটার পরে পেরিফেরাল ইফেক্ট গুলো যেগুলো দেখছেন হাইপোটেনশন করে, এগুলো এজ ইউজুয়াল ম্যাক্সিমাম আপনি পয়জনিং ক্ষেত্রে আসলে এগুলো পাবেন। এগুলো খুব একটা আহ, হচ্ছে যে এই জন্য আমি আর হাইলাইট করছি না আর কি। যেটা বলেছিলাম ইসিজি মেইন ফাইন্ডিংসটা আপনাকে খেয়াল করবেন। আর হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস। এখন মেটাবলিক অ্যাসিডোসিস তো আসলে ডায়াগনোস করার জন্য এবিজি করতে হবে, তো এবিজি তো আসলে আমাদের উপজেলাগুলো নেই, ইভেন জেলা শহরগুলোতেও নেই, আপনাকে অথবা টার্সিয়ারি লেভেল হাসপাতালে অনেক সময় থাকে। সো এটা খুবই টাফ আসলে এবিজি না করে টিসিএ পয়জনিং ম্যানেজমেন্ট করা। এজন্যই টিসিএ পয়জনিংটার ক্ষেত্রেও যদি মোটামুটি ভালো অ্যামাউন্টে খেয়ে ফেলে রোগীর যদি কন্ডিশনে ক্রিয়া থাকে, আপনাদের উচিত হবে এটাকে রেফার করে দেওয়া। হ্যাঁ, টিসিএ পয়জনিং পারতপক্ষে আপনি রেফার করে দেওয়াটাই বেটার, কারণ এখানে হচ্ছে যেটা বললাম যে একটু ক্লোজ মনিটরিং লাগে, যেটা আপনারা হচ্ছে যে হয়তো বা উপজেলা লেভেলে করতে পারবেন না। তো মেটাবলিসিটি হচ্ছে কি না, একটা আপনি দেখতে পাবেন যে সেরাম ইলেকট্রোলাইট থেকে সেরাম ইলেকট্রোলাইট করলে অনেক সময় দেখবেন আপনি সেখানে ইলেকট্রোলাইট সর্বশেষ বাইকার্বনেটটা দেওয়া থাকে। তো বাইকার্বনেট যদি আপনি দেখেন বাইকার্বনেট কমে গিয়েছে, আহ, সেক্ষেত্রে আপনি শিওর হবেন যে পেশেন্ট একটা অ্যাসিডোটিক কন্ডিশনে আছে। অথবা আপনি যদি ইসিজি করেন সেখানেও যদি দেখেন এরিথমিয়া আছে, তার মানে তার পয়জনিংটা আছে। তো এই কারণে এই দুইটা দেখে আপনি মোটামুটি আহ, আহ, দুইটা টুলস আপনি উপজেলা ইউজ করতে পারেন, বাকিগুলো আপনি খুব একটা উপজেলাতে পাবেন না আর কি। তার মানে ইসিজি এবং যেটা বলেছিলাম যে সেরাম ইলেকট্রোলাইট। তো টিসি এর ক্ষেত্রে ইনিশিয়াল ম্যানেজমেন্ট যেটা বলেছিলাম সবগুলো একই। ওই যে বিসিডি ম্যানেজমেন্ট দিবেন, গ্যাস্ট্রিক ল্যাবেজ 1 ঘন্টার ভিতরে আসলে দিবেন, যদি 1 ঘন্টা পরও আমরা দিয়ে থাকি, কারণ ওই যে যেটা বললাম যে পেশেন্ট কমপ্লায়েন্স অ্যাটেন্ডেন্ট কমপ্লায়েন্স ওরা জানে যে বিষ খেলে ওয়াশ দিতে হবে, হচ্ছে আপনি 5 ঘন্টা পরে আসলেও অনেক সময় দিতে হয় আর কি। একেবারে 8-10 ঘন্টা পার হয়ে গেলে সেখানে তো তখন আপনি আসলে দেওয়ারই কোনো দরকার নেই, এটা রুগীর কিন্তু খুবই হচ্ছে যে কষ্ট দেয় আর কি। অ্যাক্টিভেটেড চারকোল এক্ষেত্রে আপনি দিতে পারেন 50 গ্রাম হচ্ছে যে স্টেট, এবং উইদিন 1 আওয়ারে যদি আসে তাহলে আপনারা দিতে পারেন। আমি আবারও বলছি অ্যাক্টিভেটেড চারকোল ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্রিটমেন্টটা আছে, কিন্তু খুব একটা ইউজ হয় না, কারণ ম্যাক্সিমাম খাদ্য জায়গায় আমি যেটা বললাম যে অ্যাক্টিভেটেড চারকোল আলট্রা কার্বন নামে পাওয়া যায় 300 মিলিগ্রাম। তো এটা হচ্ছে যে ম্যাক্সিমাম উপজেলাতেই পাবেন না আপনি, আর পেলেও হচ্ছে 1 ঘন্টার ভিতরেই এসে দিতে হবে, এরকম কন্ডিশনে ম্যাক্সিমাম পেশেন্টই পাওয়া যায় না। সেক্ষেত্রে এটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ইউজ করবেন, না তার কিছু করার নেই। মেইনলি টিসিএ তে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে সোডি বাই খাদ্য, কারণ সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস হয়, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস হয়। আহ, এই কারণে এটাকে সোডি বাই কার্ব দিতে হবে, এবং আপনার টার্গেট পিএইচ থাকবে হচ্ছে যে 7.4 থেকে 7.5, অর্থাৎ অ্যালকালোসিস আপনাকে করতে হবে। তো এটার ডোজটা আমি এখানে দিয়ে দিয়েছি, যদিও হচ্ছে যে সোডিবাই কার্ব ওই যেটা বললাম যে তাদের আমরা ওখানে ম্যানেজ করার সুবিধা থাকে, তাহলে ডোজটা ইউজ করবেন। আমরা 1 থেকে 2 মিলি ইকুইভ্যালেন্ট পার কেজি এটা হচ্ছে যে দিয়ে থাকি আর কি। ইউজুয়ালি আমরা ইউজ করি, এখানে দেওয়া আছে যেটা 8.4% আর কি আমাদের গাইডলাইন অনুসারে, 4% স্ট্রেংথের যেটা সেটা, কিন্তু হচ্ছে যে আমরা মার্কেটে আসলে আমাদের দেশে পাওয়া যায় 7.5%। সোডিবাই বা সোডিব নামে যেটা পাওয়া যায় এটা হচ্ছে যে 7.5%, এবং এটা 25 ml এর বোতলে পাওয়া যায় আর কি। এই জন্য 25 ml এর বোতলে পাওয়া যায়। তো এই যে সোডিবাই কার্ব, এটা হচ্ছে যে প্রথম ডোজটা একটু বোলাস দিতে হবে, তবে খুবই স্লোলি, কারণ সোডিবাই কার্ব আমরা জানি যে সোডিবাই কার্ব এটা খুবই হচ্ছে যে মানে হাইপার অসমোলার একটা সাবস্টেন্স। হ্যাঁ, হাইপার অসমোলার খুবই, এবং এটার অসমোলারিটি খুবই বেশি। এই কারণে আপনি রিপিট দিতে গেলে পেশেন্টের হঠাৎ করে হচ্ছে অসমোলারিটি প্লাজমা অসমোলারিটি বেরিয়ে গিয়ে তার টেটনিক হতে পারে। তো এই কারণেই হচ্ছে যে এটা স্লোলি দিবেন, এবং পরবর্তীতে 150 মিলি ইকুইভ্যালেন্ট, এখানে মিলি ইকুইভ্যালেন্ট বলতে আপনারা এটার 1 ml 1 মিলি ইকুইভ্যালেন্টই থাকে, কাজেই মানে মোরলেস অতটুকুই থাকে স্ট্রেংথটা মনে রাখার সুবিধার্থে। কাজেই আপনি তারপরে যদি 60 কেজি হয় তাহলে মনে করেন 60 ml দিলেন, সেক্ষেত্রে আড়াই ভাইয়াল হতে পারে, বা 70 কেজি হলে 3টা দিতে পারেন। এবং পরবর্তীতে যেটা করবেন যে এরকম 150 মিলি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ 25 ml যদি থাকে, 1 ml 1 মিলি ইকুইভ্যালেন্ট, তো 150 মানে হচ্ছে আপনাকে 6টা ইউজ করতে পারবেন। 1 লিটার ডিএতে দিয়ে 250 ml পার আওয়ার করে এটাকে আপনারা রান করতে পারেন আর কি।
এখানে ডিএটা এই কারণে ইউজ করা হচ্ছে, যেটা বললাম যে ডিএ যেটা হাইপোটনিক, সোডিবাইকার্ব হাইপারটনিক, দুইটা মিশলে টনিসিটিটা বা প্লাজমা অস্মোসিসটা কমে যায়, স্লোলি আপনারা দিতে পারবেন। কাজে এই ডোজটা মনে রাখেন, যদি আপনারা রোগী কেউ থাকে ওরকম, এবং যদি হচ্ছে যে এটা ম্যানেজ করা থাকে ওটাই করবেন আর কি। আর আইভি ফেটিসল আমরা দিই, মানে ওই যে এরিথমিয়া যদি কারেক্ট কোনো থাকে সেটা করার জন্য। ফেটিসল হচ্ছে টিসিএটা খুবই হাইলি লিপিড বাইন্ড, লাইপোফিলিক একটা ড্রাগ, ফলে আপনি ফেটিসল দিলে ওটা অনেক সময় বাইন্ড করে ফেলে আর কি। কাছে মেইন ট্রিটমেন্ট এখানে দুটা, সোডিবাইকার্ব উইথ টার্গেট পিএস 7.45 থেকে 7.55, এটা আর সাইফেটিসল, বাকি সবই হচ্ছে এখানে আসলে সাপোর্টিভ ম্যানেজমেন্ট আর কি। টিসি এর ক্ষেত্রে আর তেমন কিছু মনে রাখার দরকার নেই। অ্যালুমিনিয়াম ফসফাইড বা গ্যাস ট্যাবলেট যেটা আমরা বলি, যেটা রেড কিলার হিসেবে ইউজ হয় বা ছাড় পোকা মারার ওষুধ হিসেবে ইউজ হয়, দেখবেন ছোট ছোট ট্যাবলেট আকারে পাওয়া যায়, রেখে দিলে এখান থেকে গ্যাস বের হয় এবং সেটা গন্ধে হচ্ছে যে পোকামাকড় বা ইয়ে পাওয়া যায়। খুবই 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 টক্সিক একটা আহ, হচ্ছে যে এলিমেন্ট এটা। এবং এটারও মর্টালিটি মোর অর লেস প্রায় হচ্ছে যে 100%-এর কাছাকাছি, 90 থেকে 100%, যদি সে ভালো মানের হচ্ছে যে ওষুধ খায় আর কি। আর যদি ভেজাল টেজাল হয় সেক্ষেত্রে, অথবা বা মুখে একটু লাগালো পরে ফেলে দিল, তাহলে সেটাই আছে। এটাও আপনারা নেভার এই পয়জনিংটা যেটা, এটা খুবই যেহেতু ওস্ট পয়জনিং, এটাও আপনারা উপজেলাতে হচ্ছে যে চেষ্টা করবেন না ম্যানেজ করার, ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিয়ে আপনার ট্রাই করবেন এটাকে রেফার করে দেওয়ার জন্য। তাহলে আমরা বলেছিলাম প্যারাকুয়েট, এটা একটা রেফারেলের জন্য একটা জায়গা। তারপরে এমিট্রিপটেন টিসিএ যদি একটু হাইড্রোজেন থাকে, এবং আপনার যদি ওখানে ম্যানেজমেন্টের পর্যাপ্ত উপকরণ না থাকলে সেটা। এবং এখন বলছি হচ্ছে গ্যাস ট্যাবলেট যেটা, এর মধ্যে প্যারাকুয়েট এবং গ্যাস ট্যাবলেটটা হচ্ছে আর্লি, এখানে আপনি এখন অ্যাটেম্পটই চালাবেন না। টিসিএটা নিয়ে আপনি অ্যাটেম্প চালাতে পারেন উপজেলায়, সমস্যা নেই, যদি আপনার পর্যাপ্ত ইকুইপমেন্ট এবং ইয়ে থাকে আর কি। এখানে খুব বেশি কিছু আমি বলবো না, এটা যে প্যাথোফিজিওলজি, মনে রাখতে হবে যে এখান থেকে ফসফাইন গ্যাস উৎপন্ন হয়, এবং সেটা আমাদের হচ্ছে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আমাদের যেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে সেটাকে ব্লক করে দেয়। ফলে এটিপি জেনারেট হয় না, ফলে সেলগুলো যে মেটাবলাইজ করতে পারে সেটার ক্যাপাসিটি কমে যায় এবং মাল্টি অর্গান ফেলিওর হয় আর কি। এবং এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, যেহেতু সেল অক্সিজেন কি ইউজ করতে পারে না, আপনি শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন দিচ্ছেন, সেই অক্সিজেন সে ইউজ করতে পারছে না, আলটিমেটলি সে অক্সিজেন কিন্তু টক্সিসিটি হিসেবে ডেভেলপ করছে। কাজেই এএলপি মানে অ্যালকালাইন ফসফাইড বা এই যে গ্যাস ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন, অক্সিজেন যত কম দেওয়া যায়, ডিস্ট্রেস হলে তো দিবেনই, কিছু করার নেই, না হলে এটা সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট হিসেবে দিতে হবে। কিন্তু যত পরিমাণ কম ম্যানেজমেন্ট হলেও আপনার হয় তত, এবং আপনার টার্গেট সিচুয়েশন থাকবে 80 থেকে 90, হ্যাঁ, একেবারে 90-র উপরে নিতে হবে বা 100 করতে হবে এরকম না, আপনি এই টুক থাকলেও আপনি মোটামুটি খুশি থাকবেন আর কি। তো এটার অনেক সাইন সিমটম, অনেক আছে, চেস্ট টাইটনেস, স্পুটিক ডিস্ট্রেস, হাইপোটেনশন, টেকিকার্ডে, এরিথমিয়া, সায়ানোসিস, সবগুলো হয়। এমন কিছু কি নেই যেটা বাদ যায় না। আমি এটা নিয়ে জন্য আর খুব বেশি করছি না, মানে হচ্ছে যে এভরি অর্গান ইনভলভ করে ফেলে, মেইনলি মেটাবলিক অ্যাসিডোসিস এবং হাইপোটেনশন করে, ওগুলো আপনারা একটু রিডিং দিলেই দেখে যাবেন। ক্লিনিক্যাল ফিচার অনেক বড় আসলে এখানে, আলটিমেটলি হচ্ছে মাল্টি অর্গান ফেলিউর হয়, অর্থাৎ আপনার লাং হয়ে হাইপোক্সিয়া, রেসপিরেটরি ফেলিওর হবে, কিডনি ইনজুরি হয়ে একে ডেভেলপ করবে, এবং হচ্ছে যে লিভার ফেলিওর হবে ইয়াতে। এই জন্য এটার ট্রিটমেন্ট আসলে কোনো অ্যান্টিডট নেই, আপনাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হবে। মনিটরিংটা যদি, যেটা বললাম যে মনিটরিংটা আপনাকে হচ্ছে যে আপনার ওয়ার্ডে বা আপনার হাসপাতালে যতটুকু আছে ততটুকু সিচুয়েশন দেখার, যদি পালস অক্সিমেট্রি থাকে সিচুয়েশন দেখলেন, বিপি মাপলেন, বা হচ্ছে যে পালস টাস যেগুলো, এগুলো আপনি করতে পারেন। এছাড়া খুব বেশি কিছু আপনি ওখানে করতে পারবেন না, একটা ইসিজি করতে পারেন হাইস। এবং এটার হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেমন আমরা বলেছি এখানে যে দেখেন, যে ডিসকম্প্রেশন করার জন্য পটাশিয়াম পার ম্যাঙ্গানিন ইউজ করে থাকি 0.100 টিউবে, সেটাও আপনি উপজেলায় পাবেন না। যেটা আমরা মেথিক্যাল গ্রেড পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বলি, সেটা খাওয়ার জন্য সেটা ইজিলি অ্যাভেলেবল না, কোথাও যদি থেকে থাকে দিতে পারেন। তবে অ্যাক্টিভেটেড চারকোলটা যেটা, সেটা আপনারা হচ্ছে যে ইউজ করতে পারেন আর কি, অ্যাক্টিভেটেড চারকোল যেটা। এরপরে যেটা হচ্ছে যে লিকুইড প্যারাফিন, ইউজুয়ালি দেখছি যে আমরা এটাও খুব একটা বেশি হয় না, আহ, আমাদের ক্ষেত্রে পাওয়া যায় না খুব একটা। সোডিবাইকার্ব এটা ইউজুয়ালি পেতে পারেন, তবে সেই সোডিবাইকার্বটা আমরা যেটা পাই, যেটা বলেছিলাম যে আমরা কিন্তু 7.5% স্ট্রেন্থতে পেয়ে থাকি, এখানে যেটা ইউজ করা হচ্ছে 2%, মানে আপনাকে ডাইলুট করে নিতে হবে। 4 টাইমস ডাইলুট করলে ইউজুয়ালি হচ্ছে 2% হয়, সেটার সাথে কোকোনাট অয়েল মিশিয়ে তারপর আপনি খেতে পারেন।
তো এগুলো আসলে খুব একটা, যেটা বললাম যে একেবারে বাস্তবসম্মত ট্রিটমেন্ট খুব একটা ইয়েতে না। আপনারা হচ্ছে যে ও ওটা দিলেন, সাথে সাথে হচ্ছে যে একটু তার লিভার এন্ড যে মল্টার হয়ে যায় খুব র্যাপিডলি, প্রতিদিন টাইম দেখবেন অনেক বেড়ে গিয়েছে বা হচ্ছে যে জিবিটি রাইজ করে গিয়েছে, সেক্ষেত্রে ব্লিডিং ডায়াথিস দিতে পারে আপনারা, K1 দিতে পারেন, কোনাকিউন যেটা আমরা বলি সেটা। এবং একই সাথে হচ্ছে যে যেটা বললাম যে আহ সোডিবাইক কার্ব, তারপর হচ্ছে যে কার্ডিওজেনিক শক থাকলে ডিগক্সিন, ফেনাসিলাসিস্টিন এগুলো দিতে পারেন। এখানে একটা বলা হচ্ছে মিথিলিন ব্লু, খুবই ভালো কাজ করে, কিন্তু বাংলাদেশে মিথিলিন ব্লু যেটা আইভি ইউজ করা যায় সেটা অ্যাভেলেবল না। যেটা লোকাল ইউজ করা যায় মানে হচ্ছে যে সার্ফেস ইউজ করা যায় সেটা অ্যাভেলেবল থাকলে আইভিটা অ্যাভেলেবল না, এই কারণে এটা আমরা ইউজ করতে পারি না। তাহলে আপনাকে যেটা করতে পারেন, ওখানে যে এসিডোসিস থাকলে সেটা কারেকশন, শক থাকলে সেটা কারেকশন, প্রোটিন থাকলে ভিটামিন K1, এবং হচ্ছে যে ভিটামিন সি কিছু সহ কিছু সাপোর্টিভ দিয়ে আপনি দিতে পারেন। তো এগুলো কোনোটাই হচ্ছে যে তার হচ্ছে যে আহ, আহ, ইয়েটাকে মর্টালিটিটাকে খুব একটা ইমপ্রুভ বলেন বা হচ্ছে যে আহ, তার যে টক্সিসিটি এগুলোটা রিডিউস করে না আর কি, সিমটমটা কিছু রিলিভ করে দিবে। এবার হচ্ছে মিথানল পয়জনিং, এটা আমরা গ্রামে গঞ্জে একটু বেশি পেয়ে থাকি। রেক্টিফাইড স্পিরিট নামে পাওয়া যায়, মানে হচ্ছে একটু 2 নম্বর মদ যেটা আর কি, সেটা অনেক সময় খেয়ে আসে আর কি মিথানল। কারণ ওখানে অত ভালো মানের জিনিস পাওয়া যায় না, ফলে বিভিন্ন উৎসব এবং পূজা পার্বণ গুলোতে এই ধরনের পয়জনিং গুলো খুব কমন দেখবেন আর কি, অথবা বিভিন্ন ইয়ার সময় পয়লা বৈশাখ, পূজা গুলোতে। তো মিথানল পয়জনিং এর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আপনি যেটা হচ্ছে যে মোটামুটি এটা টক্সিক ড্রাগ, এবং এটার মেইন হচ্ছে যে টক্সিসিটি যেটা করে সেম আমি মেটাবলিক অ্যাসিডোসিস এবং অপটিক নার্ভ ড্যামেজ করে আর কি মেটাবলিক। এবং মেটাবলিক অ্যাসিডোসিস থেকে পরবর্তীতে আসলে পরবর্তী কমপ্লিকেশন গুলো হয় যে সেখান থেকে অ্যাসিডোসিস হলো এক সময়, হচ্ছে সেখান থেকে কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করলে কার্ডিয়াক অ্যারেস্ট হলো, তারপর হচ্ছে যে মাল্টি অর্গান ফেলিউর করতে পারে আর কি। এখানে আমি খুব একটা বেশি আপনাদের জোর দিচ্ছি না, মেনলি মেটাবলিক হয় এবং নার্ভ ইনজুরি, সিএনএস ডিপ্রেশন করে, এই সায়েন্স একটু মেনলি করে থাকে আর কি। এবং এটা হচ্ছে যারা অ্যাক্সিডেন্টাল মানে আগে খায়নি কখনো, প্রথমবার খেয়েছে, তাদের ক্ষেত্রে এগুলো একটু বেশি হয়ে থাকে আর কি। যারা মোটামুটি হচ্ছে যে খেয়ে অভ্যস্ত, ওদের অবশ্য ভেজাল মিথানল না খেলে তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয় না। অথবা যারা লং টাইম খেয়েছে হঠাৎ করে আহ বন্ধ করে দিচ্ছে, সেটা একটা উইথড্রল ইফেক্ট হতে পারে। এছাড়া তো ভার্নিক্স এনকেফালোপ্যাথি হতে পারে, সেটা হচ্ছে যে এনাদের ইস্যু। আমি ওগুলো নিয়ে কথা বলছি না, আমি একিউট যেটা আছে সেটা নিয়ে বলছি। এখানে ক্লিনিক্যাল ফিচার যেটা বললাম যে যদি মদ খেলে যেটাই হয় আর কি, ড্রাউজিনেস, সিজার, কনফিউশন, কনভালশন এগুলো হয়ে থাকে। আমি স্নোফিল মানে অপটিক নার্ভ যেটা বলেছিলাম যে তার অপটিক নার্ভ ড্যামেজ হয় এবং সে চোখে ঝাপসা দেখতে থাকে আর কি, ফটোফোবিয়া হয়, চোখে ঝাপসা দেখতে থাকে। এই দুইটা সাইন একটু বেশি খেয়াল রাখবেন আর কি, মেটাবলিক অ্যাসিডোসিস এবং ভিজুয়াল ডিস্টারবেন্স। আর বাকি যেগুলো যে টেকিপনিয়া, কুজমল সাইন, আহ এটা আপনারা পেতে পারেন, যে রেসপিরেটরি রেট একটু বেশি থাকে, ওগুলো আপনারা মতো করে একটু দেখে নিবেন আর কি। আহ মেইন যে সাইন সিমটম গুলো আপনারা পেতে পারেন। এক্ষেত্রে আপনার এন্টিডটটা কি? এক্ষেত্রে মেইন এন্টিডট হচ্ছে আপনার ফোমিপিজল। ফোমিপিজল এটা হচ্ছে যে ইউজুয়ালি বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল না, এবং উপজেলাতে তো অ্যাভেলেবল নাই, কাজে এটা আমি নিয়ে আর কথা বলছি না। আপনারা হচ্ছে ডোজ জানার ইচ্ছা থাকলে আমি দিয়ে দিয়েছি, এখান থেকে একটু দেখে নিতে পারেন। মেইন আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে ইথানল, মানে মিথানলের এন্টিডট হচ্ছে ইথানল, এটাই অ্যালকোহল, কিন্তু হচ্ছে যে একটা খেলে একটা অ্যান্টিডট হিসেবে কাজ করে, কাজে তাকে ইথানল হিসেবে ইউজ করা যায়। ইথানল মানে হচ্ছে ইথানল একটা মদ আর কি, যেগুলো আমরা হচ্ছে হুইস্কি, ব্রান্ডি, তারপরে হচ্ছে র্যাম, বা হচ্ছে যে বিয়ার, এভাবে আমরা যেগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে ইথানল আর কি। তো আপনি এই জন্য পেশেন্টকে ম্যানেজ করতে হবে আপনাকে, মানে মদের পরিবর্তে তাকে মদই আনাতে হবে আর কি। এখন লোকালে যদি অ্যাভেলেবল থাকে তাহলে করতে পারেন, না হলে তো আসলে পেরিফেরিতে ওভাবে মানে ব্র্যান্ডেড মদ পাওয়া এটা আসলে খুব টাফ। আমরা টাসিয়াল হসপিটাল গুলোতে ওই যে কেরু বললেই চিনি আর কি ওরা, অথবা বিভিন্ন বার গুলো থেকে ডক্টর সিল দিয়ে তারপর আনাতে হয় আর কি। তো এটা কয়েকটা স্ট্রেন্থে পাওয়া যায়। এখানে যেই ডোজটা দেওয়া হয়েছে, আপনি পার ওরালি দিতে পারেন, এটা আইভি দিতে পারেন, আমরা পার ওরালিটা মোস্ট প্রেফার করে থাকি ইয়েতে। সেটা হচ্ছে 7.5 ml পার কেজি, ওভার হচ্ছে 30 to 60 মিনিটসে দিবেন আর কি, 7.5 ml করে। এটা হচ্ছে স্ট্যাট। আর হচ্ছে যে পরবর্তীতে এটা মেনটেনেন্স ডোজটা রাখতে হবে আপনাকে হচ্ছে নন ড্রিঙ্কার, মানে আগে যারা খায়নি এবারই ফার্স্ট খেয়েছে তাদেরকে তো 1 ml পার কেজি পার আওয়ার এটাতে। আর যদি ড্রিঙ্কার হয়ে থাকে তাহলে একটু ডাবল ডোজে দিতে হবে, 2 ml পার কেজি পার আওয়ার। এটা কতদিন দিবেন? এটা হচ্ছে যে 5 থেকে 7 দিন দিতে হবে।
অন বেসিস অফ ক্লিনিক্যাল কন্ডিশন, অর্থাৎ আপনার যদি 3 দিনেই তার ক্লিনিক্যালি সে মোটামুটি ফিট হয়ে গেছে, আপনার দরকার নেই 5 থেকে 7 দিন দেওয়া। 2 দিনের পেশেন্ট খুব ভালো আর কিছু দিন, তার ক্ষেত্রে সেটা কিন্তু দরকার নেই, কিন্তু এইচডিএল 5 থেকে 7 দিন ইয়ে হয়। এবং টার্গেটেড ব্লাড ইথানল লেভেলটা রাখতে হয় 100 থেকে 50। তো এটা আপনি করবেন কোথা থেকে, এটা করার সুযোগ নেই, এটা জাস্ট আমি জানার জন্য দিলাম আর কি। তো এখানে আমি যে ডোজটা দিচ্ছি সেটা আসলে 10% ইথানলের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার 10% ইথানল। তো 10% ইথানল আমরা যেটা বিয়ার খাই, যে মানে যেটা হিসেবে বাজারে পাওয়া যায় বিয়ার, সেটা হচ্ছে ইউজুয়ালি 6% থাকে। তো এটাও আপনারা ইউজ করতে পারেন যদি বিয়ারটা মোটামুটি হচ্ছে যে অ্যাভেলেবল থাকে। আর বাকি যেগুলা যদি একটু হুইস্কি বা হচ্ছে যে র্যাম যেগুলা, এগুলো হচ্ছে 40% অ্যালকোহল, হ্যাঁ, এগুলো হচ্ছে 40% অ্যালকোহল। 40% অ্যালকোহল হলে এটাকে আপনাকে ডাইলুট করে নিতে হবে, এটা করতে পারেন। অথবা সেক্ষেত্রে ডোজটা একটু চেঞ্জ হবে, আমি একটু হচ্ছে যে পাশে লিখে দিচ্ছি, যদি আপনারা 40%, যে এটা কিন্তু হচ্ছে 10%-এর ক্ষেত্রে। আর যদি আপনারা 40% ইউজ করেন, কোথাও পেয়ে যান আর কি ওখানকার লোকাল জায়গায়, সেক্ষেত্রে ইনিশিয়াল আপনি দিবেন হচ্ছে যে 2 ml পার কেজি বডি ওয়েট। 2 ml পার কেজি এটা স্টেট হবে। আর মেনটেনেন্স হবে আপনার 0.25। এটা হচ্ছে যদি 40% ইউজ করেন আর কি। 2 ml পার কেজি দিবেন, মেনটেনেন্স 0.25 ml পার কেজি দিয়ে দিবেন যদি হচ্ছে যে আপনি 40% করেন। তাহলে এটা অতটুকু মেনটেন করতে হবে। এছাড়া আপনাদের যেটা আমরা বলি যে অ্যাসিডোসিস থাকলে একটু সোডিয়ামের কার্ব দিবেন, যেহেতু এটা একটা করে যে এখানে ফলিক অ্যাসিড মেটাবলিজমকে সে হ্যাম্পার করে, সেজন্য আমাদেরকে ফলিক অ্যাসিড দিতে হয় আর কি। এটা আইভি দিতে পারেন, ফলিনিক নামে পাওয়া যায়, অথবা হচ্ছে যে ওরাল আপনি দিতে পারেন। থায়ামিন, ভিটামিন বি1 আমরা বলেছি যে এটা একটু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টক্সিসিটি করে, ভার্নিস এনকেফালিটি ক্ষতি করে, সেহেতু থায়ামিন থায়াসন নামে পাওয়া যায়, সেটা দিতে পারেন। এবং হচ্ছে যে পাইরিডক্সিন যেটা, সেটাও আপনার ইউজ করতে পারেন আর কি, ওনার সেগুলো সাপোর্টিভ কেয়ার হিসেবে আর কি। আর যেটা বললাম যে এসিডোসিস আপনাদের বোঝার খুব একটা সুযোগ নেই, ব্লাইন্ডলি হয়তো আপনারা 2 থেকে 3 অ্যাম্পুল 25 ml সেটা দিতে পারেন আর কি, ইলেকট্রোলাইট দেখে, সেটার সাথে যেহেতু হচ্ছে যে আপনাদের ইয়ে থাকে আর কি, একটু বাইকার্বনেটটা দেওয়া থাকে সেটা। আর যদি সুযোগ থাকে সেহেতু তো হচ্ছে যে আপনি ইবিজি করে এটা এসিডোসিস ম্যানেজ করতে পারেন আর কি। ফাইনাল যেটা যেটা সেটা হচ্ছে হেমোডায়ালিসিস, অর্থাৎ যদি সে কোনোভাবেই আপনার ওগুলোতে ইমপ্রুভমেন্ট না করে, তাহলে আপনাকে হেমোডায়ালিসিস যেতে হবে। এবং হেমোডায়ালিসিস কখন যাবেন সেটা হচ্ছে যে ইয়েগুলো দেওয়া আছে, যে মেটাবলিক অ্যাসিডোসিস যদি সিভিয়ার হয়, কারেক্ট করা যাচ্ছে না, এবং হিস্ট্রি থেকে দেখলেন সে অনেক বেশি পরিমাণে খেয়েছে, এবং ক্লিনিক্যালি সে ইমপ্রুভমেন্ট করছে না, এবং তার কোনোভাবেই হচ্ছে যে ভিজুয়াল ডিস্টারবেন্স ইমপ্রুভমেন্ট হচ্ছে না ভিজুয়াল মেন্টালি, তখন অল্টারনেটিভ রেনাল ফাংশন দেখে আসলে টক্সিন রিমুভালের জন্য ডায়ালিসিস দেওয়া যেতে পারে। তো এটা তো আপনাদের উপজেলায় পসিবল না, কাজে এগুলো চিন্তা করে লাভ নেই। আপনাদের হচ্ছে যে ওই ইথানল দেওয়া, আর হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, ফলিক অ্যাসিড, ভিটামিন বি1, ভিটামিন বি6, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে আর কি। জাস্ট আমি জানার জন্য বললাম, এর চেয়ে দরকার নেই। এবার প্যারাসিটামল পয়জনিং, কমন একটা পয়জনিং, যেহেতু আমাদের হাতের কাছে প্যারাসিটামলটা খুব বেশি থাকে, যে কোনো কিছু হলেই আমরা একটু ভয় দেখানোর জন্য খেয়ে ফেলি 1-2 পাতা আর কি। তো যেহেতু এটা আসলে লিথাল ডোজ অনেক বেশি, মানে আপনি যদি 24টা ট্যাবলেট খান 500 ml, 500 মিলিগ্রামের, তা যে তখনই আপনাকে নিয়ে এটা নিয়ে কনসার্ন থাকবে আর কি। এরপরে এছাড়া 1 পাতা খেয়ে আসলে আপনার খুব একটা বেশি এখানে কনসার্ন হওয়ার সুযোগ নেই, এটা আপনি ইজিলি মোটামুটি ভাবে উপজেলায় ম্যানেজ করার মতো থাকে আর কি, যদি কম ডোজে খেয়ে আসে আর কি। আর এটাতে যেটা মেইন ইয়ে থাকবে যে প্যাথোফিজিওলজি, এটা খুব একটা দরকার নেই, একটু খালি যেটা খেয়াল রাখবেন আপনারা, যে এখানে মেইনলি হেপাটোসেলুলার নেক্রোসিস হয়, মানে মেইনলি আপনার হচ্ছে যে লিভার ইম্পেয়ারমেন্ট হয়, লিভারটাকে এফেক্ট করে, আর হচ্ছে যে রেনালটাকে এফেক্ট করে। মেইনলি আমরা লিভারটা নিয়ে একটু কনসার্ন থাকি আর কি বেশি, কারণ প্যারাসিটামল অ্যাক্টিভ মেটাবোলাইট NAPQ1 যেটা আছে, যেটা নাম হচ্ছে অ্যানিসিটাইল পি বেনজোকুইনন, এটা হচ্ছে এটার মেটাবোলাইট। তো সেটা হচ্ছে যে রিমুভ হতে পারে না আর কি, কারণ খুব বেশি খেয়ে ফেললে এটাকে রিমুভ করে গ্লুটাথিওন সে রিমুভ করতে পারে না, ফলে তার টক্সিটা ডেভেলপ করে। আমরা বলেছি মেনলি হেপাটোসেলুলার এবং হচ্ছে রেনাল। এবং এটা আপনার হচ্ছে যে ইউজুয়ালি যেটা করে, প্রথমে অ্যাবডোমিনাল পেইন দিয়ে শুরু হয়, অল্টার লেভেল কনসাসনেস, তারপর আস্তে আস্তে হচ্ছে যে তার
ডেভেলপ করে। এবং ফেজ 3 তে আমরা, ফেজ 2 এবং ফেজ 3 যেটা আমরা নিয়ে একটু কনসার্ন থাকি, এই দুইটা জিনিস দেখবেন যে এখানে আসলে খুব বেশি লিভার এনজাইম গুলো রিলিজ হয়। এবং প্যারাসিটামলের ক্ষেত্রে এএসটি যেটা, এসজিওটি যেটা, এটা এসজি এর পিটির থেকে অনেক বেশি বেড়ে যায়। প্রথম মিন টাইম এগুলো অনেক বেশি বেড়ে যায় আর কি। কাজে এই যে সেকেন্ড ফেজ মানে 24 থেকে 72 আওয়ার্স, এই টাইমটা খুবই ভাইটাল। এই সময় আপনি দেখবেন যে লিভারের ইম্পেয়ারমেন্টের সিমটম গুলো আপনাদের দেখা যেতে পারে। পরবর্তী যেটা ব্লিডিং, হেপাটিক এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে আর কি। কাজেই প্যারাসিটামল ক্ষেত্রে আপনাকে লিভার ফাংশন টেস্টটা মনিটরিং করা খুবই জরুরি। তো প্যারাসিটামলের পয়জনিং এর হচ্ছে যে লিভার ফাংশন আমি এখানে করে দিয়েছি, আপনারা দেখলেই হবে আর কি, যেটাতে এই টেস্ট গুলো মেনলি একটু ফোকাসিং এ রাখতে পারে। তো প্যারাসিটামলে যেটা আমরা করেছি আর কি, ইনিশিয়াল ম্যানেজমেন্ট সবগুলোর মধ্যে গ্যাস্ট্রিক ল্যাভেজ, এবিসিডি, চারকোল দিতে পারেন 1 ঘন্টার ভিতরে আসলে। তার মেইন হচ্ছে NSCL-16। তো এন্টিডট NSCL-16 যেটা, সেটা হচ্ছে যে ইউজুয়ালি আইভিটা হচ্ছে মেনলি এটা ট্রিটমেন্ট। তো আইভিটা আমাদের দেশে অ্যাভেলেবল না, কাজে আমরা আইভি নিয়ে চিন্তা করে লাভ নাই। আমি ওখানে জানার জন্য আপনাদেরকে ডোজটা দিয়েছি, বাট ইট ইজ নট অ্যাভেলেবল আমাদের। মেইনলি যেটা নিয়ে হতো সেটা হচ্ছে ওরাল NSCL-16, যেটা হয়তো মার্কেটে আপনাদের মিউকোমিস্ট নামে পাওয়া যায়। মিউকোমিস্ট ডিটি নামে 600 মিলিগ্রামে পাওয়া যায়। তো এটা আপনি ইউজ করতে পারেন। এটা ইউজ করার ক্ষেত্রে আসলে অরিজিনাল ডোজ আমরা আসলে একটু কম ইউজ করি, কারণ অরিজিনাল আপনি যদি একটু খেয়াল করেন অনেক বেশি হাই, 140 মিলিগ্রাম পার কেজি। তারপর যে 70 মিলিগ্রাম পার কেজি 4 আওয়ারলি। অর্থাৎ কারো যদি 60 কেজি ওজনও হয়, তাহলে মেনটেনেন্স ডোজটা আপনি দেখেন যে শুধু 60 কেজি ওজন দিতে হবে, মেনটেনেন্স ডোজ 4200, একটাতে থাকে 600। মানে আপনাকে 7টা ট্যাবলেট একসাথে দিতে হবে 4 ঘন্টা পর পর, এরকম 17টা ডোজ দিতে হবে আর কি। তো এত হাই ডোজে দিলে অনেক সময় মানে ওই যে যেটা বললাম, গ্লুকোজের লেভেল আপনাকে অরিজিনাল ট্রিটমেন্ট থেকে সরে এসে কিছুটা কার্টেল ট্রিটমেন্ট দিতে হবে আর কি। এতে ইউজুয়ালি আমরা যেটা করি, ইউজুয়ালি হচ্ছে যেরকম 3টা ট্যাবলেট 3+3+3 ভাবে করে করে ইউজুয়ালি দিয়ে থাকি আর কি, বা প্রসেসিটি যদি আমার কাছে মনে হয়। কিন্তু যদি এরকম হয় যে না, 5টা 6টা এক পাতা খেয়ে আসছে, তাহলে অত হাই ডোজ আসলে থাকে না। আপনারা জাস্ট মেনটেনেন্স ডোজে 2টা করে দিয়ে রাখতে পারেন 3 বেলা, এভাবে করে ম্যানেজ করতে পারেন। কিন্তু অরিজিনাল ডোজ হচ্ছে এটা। যদি হচ্ছে যে আসলেই তার ওরকম ডক্টরের সুপিরিয়র লেভেল থাকে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে ডোজটা ইউজ করবেন আর কি। একটু কার্টেল ডোজে তখন ইউজ করবে, 140ই প্রথম না দিয়ে হিসেব করে না করে 70-80 মিলিগ্রাম পার কেজি এভাবে করে আপনারা শুরু করতে পারেন আর কি। মিথিওনিন আরেকটা ট্রিটমেন্ট, এটা আমাদের দেশে অ্যাভেলেবল না, শুধু শুধু হচ্ছে যে এটা করে নেয় আপনাদের জন্য। ওই ওরাল যে NSCL-16 সেটা জানলে মোটামুটি হবে আর কি। প্যারাসিটামল পয়জনিং কখন আপনি বুঝবেন যে এটা আসলে খুব খারাপের দিকে যাচ্ছে? বুঝে গিয়ে 3 বা 4 এনকেফালোপ্যাথি হয়, অর্থাৎ তার উল্টাপাল্টা বকা শুরু করছে, পেশেন্ট খুবই রেস্টলেস হয়ে গেছে, কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, সেটা যদি হয়। এসিডোসিস 7.3, এটা বোঝার খুব একটা উপায় নাই এবিজি ছাড়া, কাজে এটা দিয়ে আপনি প্রথম বিন টাইমটা আপনি উপজালায় করতেই পারেন। এটা যদি 160 সেকেন্ডের বেশি হয়, মানে অনেক বেশি কিন্তু রেজ হলে, তাইলেই হচ্ছে যে এটা সম্ভব। এবং ক্রিয়েটিনিন যদি 3.4-এর বেশি হয়, এই দুইটা আপনারা হয়তো উপজেলা লেভেলে মনিটরিং করতে পারবেন আর কি। এবং সেক্ষেত্রে যদি দেখেন যে প্রথম ইনকাম খুব বেশি, যেটা আমরা বলেছিলাম যে এটা লিভার ইনভলভমেন্টটা খুব বেশি পরিমাণে করে থাকে, আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে ভিটামিন K1 দেওয়া, প্রথম ইনকাম বাড়ার জন্য ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ব্যবস্থা করা, হাইপোক্যালসিয়াম আদার মেটাবলিক অ্যাবনর্মালিটি থাকলে সেগুলো কারেক্ট করে, এবং সবার শেষে হচ্ছে হেমোডায়ালিসিস যদি হচ্ছে রিনাল ইমপেয়ারমেন্ট থাকে। তো সেটা তো আর আমাদের উপজেলার সুযোগ নেই, আপনাদের হচ্ছে যে মেইনলি ভিটামিন K1, FFP, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই মোটামুটি হবে আর কি। করোসিভ পয়জনিং আমরা সবাই জানি, করোসিভ পয়জনিং গুলো আসলে কি। একটু এসিডিক বা অ্যালকালিন যে পয়জনিং গুলো আছে, সেগুলো আসলে করোসিভ পয়জনিং আমাদের আহ বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এসিড বা অ্যালকালি, এসিডটা খুব আমরা পাই না, বিশেষ করে হচ্ছে যে এসিড হচ্ছে যে নিষিদ্ধ করার পরে, মার্কেটে করার পরে খুব একটা হয় যায় না। আগে যেহেতু এসিড ইউজ হতো, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক যেগুলো কিনতে পারতো, কিন্তু এসিড সন্ত্রাস প্রতিরোধ করার জন্য সেটা মার্কেটে আনঅ্যাভেলেবল করার পর থেকে আসলে এরকম আর ইউজ হচ্ছে না আর কি। তো মেইনলি যেটা পাওয়া যায় অ্যালকালি গুলা, বিশেষ করে হারপিক, ডেটল, এই যে টয়লেট ক্লিনার যেগুলো আছে, ব্লিচিং পাউডার, এগুলো আসলে বেশি পাওয়া যায়, এগুলো নিয়েই ওরা আমাদের কাছে আসে আর কি। তো করোসিভ পয়জনের ক্ষেত্রে যেটা আমরা বলি, অ্যাসিড খেলে সে তার হয় কোয়াগুলেশন নেক্রোসিস, আর যদি অ্যালকালি হয় তাহলে তার লিকুইডিটি নেক্রোসিস হয় আর কি। তো এটা মেইনলি মেইন ইস্যুটা যেটা করোসিভে থাকে, যে আপনার ওরাল এবং যেই পথে গেছে, মানে হচ্ছে যে ইসোফেগাস, ট্রাকে, এগুলো হচ্ছে যে খুব বেশি বার্নিং হয়।
এবং পরবর্তীতে স্কারিং হয়ে ফাইব্রোসিস ন্যারোয়িং হয়ে যায়। ওটাই হচ্ছে এটা মেইন ভয় আর কি। এছাড়া মেটাবলিক অ্যাসিডোসিস বা শক, আদার্স ফিচার যেগুলো আছে এগুলো তো আপনাদের থাকবেই আর কি এতে। তো ইমিডিয়েট আমি বলে দিয়েছি যে ওরাল বার্ন, লিপ সোয়েলিং এগুলো হতে পারে, চেস্ট টাইটনেস, এপিগ্যাস্ট্রিক পেইন, ইভেন হচ্ছে যে একটু ট্রাকিয়াতে চলে গেলে, লেন্স চলে গেছে স্ট্রায়াডর এবং লেন্সের ইডিমা, কারণ ওই জায়গাতে ইনফ্লামেশন করে ব্যাপক ইয়ে করে। তবে লেট কমপ্লিকেশন যেগুলো বলেছিলাম, সুজি স্ট্রিকচার, পারফোরেশন, এগুলো নিয়েই আসলে মেইনলি মারা যায় আর কি রোগী। মানে তার ইমিডিয়েট ডেথের থেকে তার লেট ডেথ মর্টালিটি রেট যেটা, সেটা আসলে একটু বেশি থাকে। সো করোসিভ পয়জনিং এর ক্ষেত্রে আপনারা যেটা উপজেলা করবেন, অবশ্যই অবশ্যই করোসিভ পয়জনিং এ হচ্ছে যে আহ ইয়ে দিতে পারবেন না, কোনো গ্যাস্ট্রিক ল্যাভেজ দিবেন না। হ্যাঁ, মানে এখানে ফুললি কন্ট্রাইন্ডিকেটেড একেবারে, যে এখানে আপনারা কেউ গ্যাস্ট্রিক ল্যাভেজ দিবেন না, এবং ইনডিউস ভমিটিং বা যেটাই করেন সেটা এটা করা যাবে না ইয়েতে। এটা অনেক সময় আসলে রোগীর লোকেরা বলবে, কিন্তু আপনারা তাদেরকে বুঝাবেন যেটা দিলে রোগীর আরো ক্ষতি হতে পারে আর কি। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, যেটা আমরা যদি রেসপিরেটরি সাপোর্ট দিতে হয়, তবে এবিসিডি যেটা সেটা হবে। আর হচ্ছে খুবই যেটা বললাম যে তার ওরাল এবং হচ্ছে যে ইসোফেগাস এবং ল্যারিংস যেগুলো, ওগুলো খুবই ইরোশন হয়ে পেইনফুল হয়, এজন্য তাকে পেইন কন্ট্রোলটা আপনাদেরকে একটু গুরুত্ব দিতে হবে। পেটিডিন বা হচ্ছে যে নেলবিফিন এগুলো ইউজ করা যেতে পারে আর কি ওখানে, কারণ এটা রুগী না হলে রুগী সেটেল করা খুবই টাফ হয়ে যায় আর কি। আর সাপোজ সুক্রাল ফেট, এটা আমরা হচ্ছে যে ইমোলেন্টিসিভ ইউজ করি, সিরাপ পাওয়া যায়, আপনারা 2 চামচ বা 1 গ্রাম সিরাপ 4 আওয়ারলি করে করে তাকে দিলে ইনিশিয়ালি তার যে বার্নিং সেন্সেশন এবং ইসোফেজিয়াল যে কন্ট্রাক্টটা সেটা দেওয়া হবে। এটা যেটা করতে হবে আর্লি এন্ডোস্কোপি, আর্লি এন্ডোস্কোপি করে তার বার্ন গুলো দেখতে হবে, এবং হচ্ছে যে কনস্ট্রিকচার হচ্ছে কিনা, পরবর্তীতে ফলো আপও তাকে রাখতে হবে, তার কোনো ফাইব্রোসিস হচ্ছে কিনা বা এটা করা যাচ্ছে কিনা। কাজেই করসিভের ক্ষেত্রে আপনাদের 3টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। এক, এটা আসলে কোনো অ্যান্টিডট নেই, আপনার কোনো গ্যাস্ট্রিক ল্যাভেজ দেওয়া যাবে না। সাপোর্টিভ হিসেবে তাকে ফ্লুইড পেইন কিলার দিলেন, সুক্রালফেট, আলফেট বা আলসেট নামে পাওয়া যায় বাজারে, দেখবেন এন্ডোস্কোপি করে। তার হচ্ছে ফার্দার যে যে জিনিসগুলো সেটা আপনাকে ম্যানেজ করতে হবে আর কি। এন্ডোস্কোপি কয়দিন পরে করতে দিব? এন্ডোস্কোপি বলে যে ইউজুয়ালি হচ্ছে যে 24 ঘন্টা পরেই করে, যদি রোগী সেটেল থাকে। হ্যাঁ, যে রোগীকে সেটেল করার পরে 24 ঘন্টা পরেই আমরা এন্ডোস্কোপি করতে বলি। যদি সুযোগ না থাকে, সেই তো হচ্ছে যে বলে যে পেশেন্টের একিউট কন্ডিশন রিজলভ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ সে সুস্থ হয়ে গিয়েছে, আপনি তাকে 1 সপ্তাহ বা হচ্ছে যে পরে করবে, এবং হচ্ছে যেটা ফলো আপে থাকবে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের 1 মাস পরে, তারপর আবার 6 মাস পরে, এভাবে করতে হয়। ইভেন দেখা গেছে যে 6 মাস পরেও পেশেন্টের হচ্ছে স্ট্রিকচার হয়ে, 1 বছর পরে স্ট্রিকচার হয়ে পেশেন্ট হচ্ছে যে পুরো সিরিজের কনস্ট্রিকচার নিয়ে হচ্ছে যে প্রেজেন্ট করেছে আর কি। এজন্য আমি ওটা সম্ভবত স্কিপ করে গিয়েছি এখানে। করোসিভের যে এন্ডোস্কোপি, এটা এখানে লিখে আছে যে সিপিওটুকু বিশেষ করে 12 থেকে 24 ঘন্টা পরে আপনি প্রথমটা করে ফেলবেন। তো এটা তো আর আমাদের ওখানে পসিবল না, আপনি ইনিশিয়াল দিয়ে তাকে হচ্ছে যে রেফার করে দিবেন, ওখানে ওনারা বাকিটা ম্যানেজ করবে আর কি, টার্সিয়ারি লেভেল যেখানে এন্ডোস্কোপির সুযোগ আছে আর কি। তবে তাকে একটু কাউন্সিলিং করে দিতে হবে, যে মানে কম খেয়ে আসছে, 1 বোতল 2 বোতল, বা একটু বলে যে আমি সামান্য 1 চামচ খেয়েছি বা সামান্য একটু খেয়েছি, 10 ml হবে, আপনিও তেমন কোনো ফিচার পাচ্ছেন না, রোগী খুব ভালো আছে, রোগী ছুটি নিয়ে চলে গেছে, ওগুলা নিয়ে সমস্যা হয়। ওগুলো আপনি তো রেফার করার প্রয়োজন হয় না, ওগুলো হচ্ছে রোগী দেখা যায় যে সব ওকে, বাসায় পাঠিয়ে দিয়েছেন, রোগী এরপরে বলেছেন রোগীকে যে 2 সপ্তাহ পরে একটা এন্ডোস্কোপি করবেন, রোগী আর এন্ডোস্কোপি করেনি, আপনার কাছে 2 মাস পরে এসে বললো যে উনি আর কিছু খেতে পারছে না, গলায় সবকিছু আটকে যাচ্ছে। এই কাউন্সিলিংটা একটু করে দিবেন আর কি অবশ্যই। কেরোসিন পয়জনিং খুবই কমন থাকে একটু বোঝালে, বিশেষ করে অ্যাক্সিডেন্টাল পয়জনিং সেটা খুব বেশি থাকে, কারণ যেহেতু গ্রামেগঞ্জে কুপি বাতি বা হারিকেন এগুলো জ্বালানো হয়, বাচ্চারা অনেক সময় খেয়ে ফেলে। আর কেউ ইচ্ছে করে অনেক সময় খেয়ে থাকে, তবে রেসিপটা কম, কারণ এটা বন্ধ থাকার কারণে অনেকেই খুব একটা ইয়ে করে না। যদিও অনেকে হারপিকও খায়, সেটাও যুক্তি যে আসলে এত কিছু থাকতে কেন ওটাই খাচ্ছেন, এত তীব্র গন্ধওয়ালা জিনিস আর কি, একটু ভালো জিনিস খেয়ে ট্রাই করে। কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে যে ইচ্ছে করেও খেতে পারে, তো ম্যাক্সিমাম হচ্ছে অ্যাক্সিডেন্টাল ইনজুরি হয়। এটা ফ্যাটাল ডোজটা একটু দেখি আমরা, আছে 30 ml, এবং 24 ঘন্টার ভিতরে 30 ml করে 24 ঘন্টার ভিতরে কিন্তু তার হচ্ছে যে ডেথ হওয়ার চান্স থাকে আর কি। এবং এটাও হচ্ছে যে আলটিমেটলি মেইনলি যেটা করে কেমিক্যাল নিউমোনাইটিস করে, এতটুকু আপনাদের একটু মনে রাখলে চলবে, জাস্ট প্যাথোলজির ভিতরে কেমিক্যাল নিউমোনাইটিস।
বাদ বাকিগুলো যেগুলো সেগুলো খুব একটা ইয়ে না, এগুলো আপনার সিমটোমেটিক ট্রিটমেন্ট। তো যে নিউমোনিয়া নিউমোনিয়া যেহেতু করছে, আপনার একটু কফিং হতে পারে, চকিং হতে পারে, হুইজ দেখবেন আপনি লাংসে দেখবেন তো অ্যাসিড ক্রেপিটেশন এবং প্লাস হচ্ছে রং গায়ে ভর্তি হয়ে চলে আসে, এবং একসময় পেছনে হচ্ছে কনভার্সন ড্রাউজিনেস নিয়ে আসে আর কি কেরোসিন। তো কেরোসিনের ক্ষেত্রেও আমাদের যেটা মেইন ইয়ে থাকবে যে তার আসলে যে কেমিক্যাল নিউমোনিটিস করি আমরা এখানে, এবিসিডি ম্যানেজমেন্ট অ্যাজ ইউজুয়াল অন্যগুলোর মতোই, এখানেও আপনি কোনো প্লাস্টিক ল্যাবেজ দিবেন না, এবিসিডি ম্যানেজমেন্ট বা সাপোর্টিভ ম্যানেজমেন্ট গুলো দিবেন। আর হচ্ছে যেহেতু ওই যে যেটা বললাম চেস্ট টেস্ট গুলো দেখবেন তার আসলে রেসপিরেশন নিউমোনিয়া ফিচার গুলো আসছে কিনা, এবং আহ, সেই রিলেটেড কমপ্লিকেশন কোনো ডেভেলপ করছে, রেসপিরেটরি ফেইলিওর বা আদার্স অন্য কোনো কিছু আছে কিনা, সেটা আপনাকে একটু ফোকাসে দিতে হবে আর কি কেরোসিন। এবং কেরোসিনের ম্যানেজমেন্ট বললাম সাপোর্টিভ, এবং আপনাকে একটু অ্যান্টিবায়োটিক, এখানে যেহেতু নিউমোনিটিস হয় অ্যান্টিবায়োটিক দিবেন অবশ্যই, যেটা একটু অ্যানারোবিক কাভারেজ থাকে আর কি, বিশেষ করে হচ্ছে যে ক্লিন্ডামাইসিন, ইভেন মক্সাক্লেভের অ্যানারোবিক কাভারেজ খুব ভালো আছে। প্লাস হচ্ছে বা মেট্রোনিডাজলও দিতে পারেন অন্যান্য ইয়ের সাথে সাথে। এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারেন আর কি ওখানে। আর যেটা আগের কথা সেটা আবারও যে মেইনলি নিউমোনিটিস এটার প্রতি একটু খেয়াল রাখবেন আর কি, এটাই মেইনলি সেটা মেইন থাকা হয়। এবং পেশেন্ট যদি কম খেয়ে আসে ইয়ে হয়, সেক্ষেত্রে আপনার 24 ঘন্টা পরে ছুটি দিতে পারেন, কারণ তার যত সিমটম আছে ওই হলে ওই 24 ঘন্টার ভিতরে হয়ে যাবে আর কি। রোগী যদি 24 আওয়ার্স পার করে ফেলে, এরপর আস্তে আস্তে আসলে তার রিস্কটা কমে যায়, এবং আপনি আহ, তাকে নর্মাল অ্যাডভাইস দিয়ে ফলো আপে আসার জন্য ডিসচার্জ দিয়ে দিতে পারেন আর কি। এই দুইটার ক্ষেত্রে কিউএন মেসেজ আমরা আবারও একটু স্মরণ করে দিতে যাচ্ছি, যে গ্যাস্ট্রিক লেভেল দেওয়া যাবে না, যাবে না। এবং সাপোর্টিভ কেয়ার, লাংটাকে মনিটর করতে হবে, এবং কোনো নিউট্রালাইজিং এজেন্ট নাই আসলে এদের ক্ষেত্রে। আমরা প্রায় কাছাকাছি লাস্টের শেষের দিকে চলে আসছে আমাদের ক্লাসে। এটা সম্ভবত হচ্ছে যে স্নেক বাইট শেষের দিকে স্লাইড এটা। একটু হচ্ছে যে অন্যান্য পয়জনিং থেকে এটা একটু হচ্ছে যে সামান্য একটু বড়, আহ, তবে খুব বেশিক্ষণ ইয়া লাগবে না। সেটা হচ্ছে যে স্নেক বাইটটা আমরা মোরলেস আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে বর্ষাকালে খুব বেশি, এখন সবকালেই দেখা যায়, খুব বেশি এটা আপনাদেরকে ফেস করতে হতে পারে, বা এখন আসতে হতে পারে। তো এটা নিয়ে যেহেতু আমাদের গ্রামে গঞ্জে অনেক ধরনের মিট চালু আছে, এখন অনেকটা ইমপ্রুভ হয়ে চলে আসছে, এখন অনেকেই ওঝা কবিরাজের আগে সরাসরি হাসপাতালে চলে আসে, এই কারণে আপনাদেরকে এটা ম্যানেজ করা লাগবে। এবং এখন প্রত্যেক উপজেলাতেই আপনার অ্যান্টিভেনম অ্যাভেলেবল আছে, এবং এটা ডিজি হেলথ থেকে নির্দেশনা দেওয়া যে আপনি অ্যান্টিভেনম লাগবে এরকম কোনো পেশেন্টকে অ্যান্টিভেনম না দিয়ে রেফার করা যাবে না আর কি। অনেকখানে যদিও আমরা রিস্ক, এই যে অ্যানাফাইলেকটিক হয় এটা এটা বলে আমরা ইয়ে করে দিই, কিন্তু আপনার যদি মিনিমাম সুযোগ থাকে পেশেন্ট কাউন্সিলিং করে অ্যান্টিভেনম শুরু করে দেওয়াটাই উচিত আর কি। তো ইদানিং আমরা হচ্ছে যে যেটা একটু যদি আমরা দেখি যে আমাদের দেশে অনেকগুলো স্নেক তো পাওয়া যায়, বিভিন্ন হচ্ছে যে বলা হচ্ছে যে পৃথিবীতে মানে 16 ধরনের সাপের ক্ষেত্রে খুব বেশি আহ ভেনোমাস স্নেক হিসেবে ডিটেক্ট হয়েছে। এর মধ্যে বাংলাদেশে আসলে মেনলি 3 ধরনের পাওয়া যায়। তো 3 ধরনের ভিতরে আমরা যেটা থাকি ইউজুয়ালি হচ্ছে যে ভাইপার, যেটা আমরা রাসেল ভাইপার বলি, ইদানিং এটার খুব প্রাদুর্ভাব বেড়েছে, বিশেষ করে পদ্মা নদী বিদ্যুৎ অধ্যুষিত এলাকা থাকে, যেমন হচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, এই জায়গাগুলোতে। আমি আমাদের ঢাকা মেডিকেলে প্রচুর পেশেন্ট পেয়েছি, বিশেষ করে গত বছরের আগের বছর খুবই এটা হচ্ছে যে আহ, মানে হচ্ছে যে মানে অনেক স্নেক বাইট পেয়েছিলাম আমরা রাসেল ভাইপারে। ওই এটা মানুষের মনে একটা আতঙ্ক করছে, গত বছরে খুব বেশি মনে হয় রাসেল ব্যাপার সাধারণ মানুষ মেরেছিল, ফলে হচ্ছে কিছু কমে গেছিল, এই বছরও ওষুধ দিয়ে কিছু পেয়েছিলাম আর কি। তো আমাদের যে হচ্ছে যে ভেনোমাস ইনজেকশন, এরা 3 ধরনের আপনার টক্সিন সাইন প্রয়োগ করে, একটা হচ্ছে নিউরোটক্সিক, অথবা হচ্ছে হেমাটোক্সিক, অথবা মায়োটক্সিক, সেটাই 3 ধরনের করে। তো একটু দেখি আমরা যে আসলে যেটা বলেছিলাম যে 3 ধরনের সাপটা আমরা বেশি ইউজ করি, রাসেল ভাইপার, কিং কোবরা বা কোবরা, আর একটা হচ্ছে প্রেট বা কমন প্রেট, এই তিনটা হচ্ছে যে ইউজুয়ালি আমাদের দেশে ভেনোমাস। সি স্নেক পাওয়া যায়, কিন্তু যেহেতু সি স্নেকটা আমাদের আপনাদের ক্ষেত্রে অ্যাভেলেবল না, মানে হচ্ছে যে কারো টেকনাফ বা হচ্ছে যে একেবারে কুতুব দিয়ে ওখানে পোস্টিং না করলে সি স্নেক পাওয়ার চান্স কম। ইউজুয়ালি সি স্নেক বাংলাদেশের ইয়াতে যেটা পাওয়া যায় এরিয়াতে খুব একটা পয়জনাস না, বা এগুলো বাইট করে না খুব একটা। আপনারা ওই তিনটা নিয়ে একটু হচ্ছে যে কনসার্ন থাকবেন, যে রাসেল ভাইপার, কোবরা এবং ক্রিট। এবং এর মধ্যে রাসেল ভাইপার যেটা সেটা মেইনলি হ্যামাটোটক্সিক প্রডিউস করে রাসেল ভাইপার।
আর কোবরা এবং ক্রেট যেটা, এটা হচ্ছে নিউরোটক্সিন প্রডিউস করে, মানে এরা মেইনলি নিউরো টক্সিক যে সাইন সিমটম গুলো সেগুলো প্রডিউস করে, মানে রেসপিরেটরি মাসল প্যারালাইসিস, রেসপিরেটরি গ্রোথ, সেগুলো আর কি। স্নেক বা সি স্নেক এটা মায়োটক্সিন প্রডিউস করে, রেবডোমাইলিস করে, রেনাল ফেইলিউর করে আর কি। তো এখন হচ্ছে যে আপনার যে স্নেকের ক্ষেত্রে যেটা একটু ভাইটাল এজন্যই, যে আমাদের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেগুলো ইউজুয়ালি বলে আর কি, যে সেগুলো হচ্ছে যে মোটামুটি তিন ধরনের পলিভ্যালেন্ট, বলে যে তিন ধরনের স্নেকই কাভার করে এরকম ভাবেই তৈরি করা। তবু আসলে স্নেক কি পরিমাণ তার ভ্যানোমেশন হয়েছে সেটার উপর অনেক সময় ড্রাগের ইফেক্টিভনেস নির্ভর করে আর কি। অনেকের ক্ষেত্রে একবার অ্যান্টিভেনম দিলে দেখা যাচ্ছে ড্রামাটিক রেসপন্স, অনেকের ক্ষেত্রে রিপিট করতে হয়, এখানে বেশ কয়েকবার দেওয়া লাগতে পারে আর কি। তো এখানে আহ এখন তাকে কোন সাপে কামড়িয়েছে আসলে এটা হচ্ছে একটা ভাইটাল বিষয় আর কি। হ্যাঁ, যদি রোগীকে সেই সাপ দেখে থাকে, অনেক সময় তারা বলে দিনের বেলা আমরা যেরকম ছিল সাপটা, এরকম ছিল সাপটা। আমি একটু ভুলে গিয়েছি আমার স্লেটে সাপের ইয়া হচ্ছে ছবিগুলো রাখতে পারলে আপনারা ইয়ে করতে পারতেন। অবশ্যই ইন্টারনেট আছে, আপনারা একটু কাইন্ডলি সার্চ দিয়ে দেখে নিবেন আর কি, দেখলে আপনারা বুঝতে পারবেন যে তিনটার মধ্যে খুব ভালোভাবে ডিফারেন্সিয়েট করা যায় আর কি। বিশেষ করে রাসেল ভাবে তো করাই যায়, রাসেল ভাবে এবং কোবরা, ট্রেডটা একটু ডিফারেন্সিয়েট করাটা টাফ। তো ওরা যদি অনেক সময় মেরে নিয়ে আসে বা সাপটা ধরে নিয়ে আসে, অনেক সময় এরকমও হয়। তো ওটা যদি মোটামুটি দেখে ফেলতে পারেন, তাহলে আপনি শিওর যে আসলে কোন স্নেক দিয়েছে। আর না হলে আপনাকে সিমটোমেটিক অ্যাপ্রোচে যেতে হবে। সিমটোমেটিক অ্যাপ্রোচে কি, যদি হচ্ছে যে ফ্যাং মার্কস, যে আসলে কয়টা বাইট মার্কস আছে এখানে, ইউজুয়ালি ভ্যানোমাস গুলো একটা ফ্যাং মার্কসই থাকে, মানে দুটা বাইট মার্ক থাকে, এক কামড়ে তার কাজ হয়ে যায়। আর নন ভ্যানোমাস যেগুলো, এগুলো তিন চারটা করে দেয়, অনেকগুলো বাইট মার্কস থাকে, ইয়ে থাকে না। লোকাল পেইন আছে কিনা, সোয়েলিং আছে কিনা, তার লোকাল জায়গাটা আপনাকে একটু এক্সামিন করতে হবে, ওখানে কোনো ব্লিস্টারিং আছে কিনা, ইয়া নেক্রোসিস আছে কিনা, সেটা আপনাকে একটু দেখতে হবে। এখন আপনাকে যেটা বললাম, যেটা আমরা বলেছিলাম যে নিউরোটক্সিন, যেটা নিউরোটক্সিন কিভাবে বুঝবেন, টোসিস মানে চোখের পাতা পড়ে যাওয়া, তারপর হচ্ছে আস্তে আস্তে কথা বন্ধ হয়ে যাওয়া, ব্লারিং স্পিচ, রেসপিরেটরি প্যারালাইসিস, ব্রোকেন নেক সাইন মানে ঘাটটা পুরো ছেড়ে দিবে, বাঁকা হয়ে যাবে, এরকম হতে পারে। আর হেমাটোটক্সিস এর ভিতরে বলেছিলাম যে বিভিন্নখানে আপনার ব্লিডিং হতে পারে, পিস্টেক্সিস বা হেমাচুরিয়া, প্রস্রাবের সাথে গিয়ে যাওয়া। আর মায়োটক্সিস মাসেল পেইন বা মাইগ্রেনিয়া, সেটা থাকতে পারে। এখন আপনি যদি দেখেন যে রোগীর ক্ষেত্রে হচ্ছে যে নিউরোটক্সিক ফিচার নিয়ে আসছে, তাহলে আপনি ধরে নেবেন যে এটা আইদার ক্রেট অথবা হচ্ছে কোবরা, এই দুটো যে কোনো একটা ইয়ে হচ্ছে যে পেশেন্টকে বাইট করেছে। আর যদি হ্যামাটোটক্সিক অর্থাৎ তার বিভিন্ন বিভিন্ন ম্যানিফেস্টেশন আছে, এটা যদি দেখেন, তাহলে মোটামুটি ধরে নেবেন যে পেশেন্ট হচ্ছে রাসেল ভাইপার জাতীয় কোনো স্নেক ই করেছে, হচ্ছে তাকে বাইট করেছে আর কি। এটা দিয়ে আপনি এবার ডিফারেন্স করতে পারেন। এবার হচ্ছে নিউরোটক্সিক দুইটাই করে, মানে কিং কোবরা বা হচ্ছে যে গ্রেট। তো ম্যানেজমেন্টটা তাদের ক্ষেত্রে তেমন কোনো ডিফারেন্স নেই, ইয়ার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, রাসেল ভাইপারের ক্ষেত্রে। তো ওই দুইটাকে আলাদা করবেন কিভাবে, যে ইউজুয়ালি কমন ক্রেট যেগুলো, কমন ক্রেটটা, ক্রেটের ক্ষেত্রে আপনাদের লোকাল ইনভেনমেশনটা এটা কম হয়, মানে লো লোকাল ইনভেনমেশন, মানে ওখানে আপনি কোনো ফুলা বা হচ্ছে যে আলসার টালসার কম হওয়া বা হচ্ছে যে ওই জায়গাটা ফুলে যাওয়া, নেক্রোসিস হওয়া, এগুলো একটু কম হয়। কিন্তু কোবরার ক্ষেত্রে এই লোকাল এনভায়রনমেন্ট, কোবরা এবং ভাইপার দুইটাই কিন্তু হচ্ছে যে লোকাল এনভায়রনমেন্ট খুব বেশি হয়ে থাকে, কোবরা এবং হচ্ছে ভাইপার, ওদের ক্ষেত্রে এই যে যে লোকাল এনভায়রনমেন্ট যেটা আমরা বলে থাকি, মানে swelling হয়ে গেছে, কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করেছে, এগুলো হচ্ছে যে একটু বেশি হয়ে থাকে আর কি। তা আপনি যদি দেখেন যে লোকাল জায়গায় আসলে তেমন কোনো ফুলা নেই, কিন্তু তার নিউরোটক্সিক ফিচার আছে, আপনি ধরে নেবেন যেটা হচ্ছে ক্রেটের লোকাল এনভায়রনমেন্ট ফিচার আছে, সাথে তার নিউরোটক্সিক ফিচার আছে, তাহলে ধরে নেবেন এটা হলো কোবরা। আর পেশেন্টের হেমাটোলজিক্যাল ফিচার আছে, তাহলে ধরেই নিবেন হচ্ছে যে এটা হচ্ছে যে এই ব্রস স্পেকট্রামে নিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন আর কি। তো ট্রিটমেন্ট আমরা যেটা করার আগে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যে তার ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা বা হেমাটোলজিক্যাল ফিচার আছে কিনা, সেটার জন্য আমরা 20 মিনিটস হোল ব্লাড ক্লটিং টেস্ট করি। এটা কিভাবে করব, এটা হচ্ছে যে আপনারাও যে আমাদের টেস্ট টিউব পাওয়া যায় না, বিভিন্ন ইউরিনের টেস্ট করি, তো টেস্ট টিউবে আপনি হচ্ছে যে 1cc আপনারা হচ্ছে যে 4 বা 5 ml আপনারা ব্লাড নিলেন, ওখানে নিয়ে ওটাকে হচ্ছে যে ঝুলিয়ে রাখবেন কিছুক্ষণ, মাইক্রোবোর্ড দিয়ে বেডের পাশে বেডে কিছুক্ষণ ঝুলিয়ে রাখবেন। 20 মিনিট পরে যদি দেখেন যে টেস্ট টিউব, তো একটু এরকম হচ্ছে 20 মিনিট পরে যদি আপনারা দেখেন যে আহ, এই যে ব্লাডটা রেখে দিয়েছেন সেটা হচ্ছে ক্লট হয়ে গেছে, তাহলে বুঝবেন যে মোটামুটি আপনার নর্মাল, মানে এখানে আর হেমাটোলজিক টক্সিক ফিচার নাই আর কি। কিন্তু 20 মিনিট পরেও যদি দেখেন যে এটা ব্লাডটা লিকুইডই রয়ে গেছে একেবারে,
কোনো সেডিমেন্টেশন হয়নি, কোনো ধরনের ক্লট হয়নি, তখন আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে যে আমরা ওটাকে বলি যে 20 মিনিট হোল ব্লাড প্রোটিন পজিটিভ। তো এটা দিয়ে আপনারা হচ্ছে যে করতে পারেন। এছাড়া বাকি যেগুলো যে কোয়াগুলেশন প্রোফাইল যেটা আছে, যে সিবিসি সিবিসি থেকে প্লাটলেট দেখলেন, পিটিআই, এনআর, ফিব্রিনোজেন, রেনাল ফাংশন টেস্ট, ইসিজি, সিপিকে, এগুলো আপনারা করবেন আর কি, যেটা অ্যাভেলেবল থাকে যতটুকু আপনার উপজেলা লেভেলে আর কি। আর এগুলো করতে করতে আপনার তো হচ্ছে যে ওই রিপোর্ট আসতে সময় আপনি যদি মোটামুটি শিওর হয়ে যান যে না এগুলো আপনার ভেনোমাস কামড়িয়েছে, সেগুলো তো আর আপনার অত রিপোর্ট আসা পর্যন্ত ওয়েট করার সুযোগ নেই, তাকে শুরু করে দিবেন। যেটা আমরা এখানে দেখিয়েছি যে পেশেন্টকে সাহস দিতে হবে, তার যেই লিম্বটা সেটা ইমোবিলাইজ করে রাখতে হবে, কোনো টাইট ক্লোথিং বা কোনো জুয়েলারি থেকে রিমুভ করতে হবে। কারণ দেখা যায় যে হাতে কামড়িয়েছে অনেক কাজ করতে গিয়ে, তার হাতে একটা আংটি রয়ে গিয়েছে, এখন এটা এই হাতে লোকাল এন্ডোমেট্রিয়াসের ফলে অনেক সময় সোয়েলিং হয়ে যায়, এত পরিমাণ সোয়েলিং হয় কম্পার্টমেন্ট সিন্ড্রোমের মতো, এবার তো আর আংটি খোলা যায় না আর কি। তখন দেখা যায় যে ওই জায়গাটা পুরো স্কিন নেক্রোসিস হয়ে যায় আর কি। তো এগুলো আগেই এগুলো সবকিছু রিমুভ করে দিতে হবে তার আর কি। এবং যে জায়গাটা সোয়েলিং বা যেখানে বাইট জায়গা আছে ওই জায়গাটা ভালোভাবে মনোযোগ করতে হবে যে আদৌ সেখানে নেক্রোসিস হচ্ছে কিনা, ইস্কিমিয়া ডেভেলপ করছে কিনা, কম্পার্টমেন্ট সিন্ড্রোম ডেভেলপ করছে না, সেটাই আর কি। এবং ওই যেটা আমরা সবসময় ইয়েদেরকে বলে থাকি যে আপনারা কখনোই হচ্ছে যে ইনসেস দিবেন না, কোনো সাকিং করবেন না, এবং কোনো টাইট টর্নিকেট ওই জায়গাটাতে বাঁধবেন না, তাতে ব্লাড সাপ্লাই কমে গিয়ে আরো বেশি হ্যাম্পার হতে পারে আর কি। এখানে আমি জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলো বলেছি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এবিসিডি, যেটা আপনারা সবসময় সবাই জেনে থাকেন কি। ফ্লুইড দিবেন, নর্মাল স্যালাইনটা হচ্ছে হার্ট সল। ইউরিন আউটপুট অবশ্যই মনিটর করবেন যে তার একেআই ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, এবং টিটেনাস প্রোফাইলাইসিস দিতে কখনোই ভুলবেন না। আমরা শুধু হচ্ছে এক্সিডেন্ট কেটে গেলে তখনই টিটেনাস দিই, কিন্তু হচ্ছে যে স্নেক বাইট আসলেও যে টিটেনাস দিতে হয় সেটা সময় আমরা ভুলে যাই এবং আমরা দিই না আর কি। আর অ্যানালজেসিস অবশ্যই সেন্ট্রালি একটি অ্যানালজেসিস দিবেন, আইদার হচ্ছে যে মরফিন ও প্যাথিডিন এই জাতীয় গুলো, বা হচ্ছে যে অ্যানাডল, ট্রামাডল, বা ফ্যান্টা, সরি ইয়েতে নেলবান যেগুলো আছে এগুলো আপনারা দিতে পারেন। যেহেতু এগুলো নেফ্রোটক্সিক হয় সেজন্য অ্যানেসাইড অ্যাভয়েড করাটাই হচ্ছে যে বেটার। এবার আমরা মেইনলি যেটা যাচ্ছি যে আমাদের ডেফিনিটিভ ট্রিটমেন্ট যেটা আছে আর কি, যেটা আমরা অ্যান্টিভেনম বলে থাকি, এটা আমাদের ইয়েতে পাওয়া যায়। তো সেটা আপনি কিভাবে দিবেন, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আপনি তো সিলেক্ট করলেন যেটা আসলে পেশেন্ট ভেনোমাস স্নেক বাইট হয়েছে, সেক্ষেত্রে আপনারা 10 ভায়াল ইউজুয়ালি আমরা নিয়ে থাকি, যে 10 ভায়াল, এবং প্রত্যেকটা ভায়াল আপনি 10 ml নর্মাল সেন অথবা ডিস্টিল ওয়াটার দ্বারা ডাইলিউট করলেন। তাহলে কত হলো, প্রত্যেকটা ভায়ালে 10 হয়, তাহলে আপনি 100 হলো, তাই তো? 100, এই 100 ml প্লাস আবার 100 ml দিয়ে ডাইলুট করবেন নর্মাল স্যালাইন দিয়ে, কাজে টোটাল 200 ml হলো। এই 200 ml ওভার 1 আওয়ার আপনাকে দিতে হবে। এখন আমি এটা ভিতরে লিখে দিয়েছি, 100 ml নর্মাল স্যালাইন, টোটাল 100 ml, তারপর এটা করবেন এবং 1 ঘন্টা দিয়ে দিতে হবে। এখন এটা আপনি কতবার দিবেন আসলে? হ্যাঁ, এটা ইউজুয়ালি বলে যে হচ্ছে যে যদি হেমাটোলজিক্যাল ফিচার থাকে, অর্থাৎ রাইসাল ভাইপার কামড়িয়েছে বা আপনি তার ব্লাড ক্লট হচ্ছে না এরকম ফিচার থাকে, সেক্ষেত্রে বলে যে ডোজটা আপনি রিপিট করবেন 6 আওয়ারলি। মানে আপনি এখন দিলেন, 1 ঘন্টা শেষ হলো, 6 ঘন্টা আপনি ওয়েট করলেন, 6 ঘন্টা পরে তার কোয়াগুলোপ্যাথি রিভার্স করেছে কিনা কিভাবে বুঝবেন? ওই যে 20 মিনিট হোল ব্লাড কোয়াগুলেশন টেস্ট করলেন, রিমুভ হয়নি, মানে হচ্ছে যে এখনো ব্লাড ক্লট হচ্ছে না, তার মানে এখনো টক্সিক ইফেক্ট রয়ে গিয়েছে। আবার আপনি অ্যান্টিভেনম দিবেন, দেওয়ার পরে আবার এরকম 6 ঘন্টা ওয়েট করে আবার দেখবেন হচ্ছে কিনা, যতবার না হয় ততক্ষণই হচ্ছে দেয়ার, এটা নিয়ম আর কি। কারণ আপনাদের উপজেলায় যদি এই রোগীকে ফার্দার আপনি আর ম্যানেজ করতে না চান, তাহলে প্রথম অ্যান্টিভেনম দিয়ে আপনাকে হচ্ছে যে আহ, তাকে হচ্ছে যে রেফার করে দিবেন আর কি। বাকিটা হচ্ছে যে একটা সেই লেভেল হসপিটালে ম্যানেজ হবে। আর নিউরোটক্সিক ফিচার যদি থাকে, মানে কমন কেট বা কোবরা, তাদের ক্ষেত্রে হচ্ছে যে আপনি 2 থেকে 3টা ডোজ দিবেন আর কি হাইস্ট, এরপর এটা রিপিট করার প্রয়োজন নেই। আহ, হচ্ছে যে সেক্ষেত্রে আপনার মানে বোঝা যাবে যে ওই অ্যান্টিভেনম ক্ষেত্রে তার আর খুব একটা কাজ হচ্ছে না, এখন তাকে আপনি সাপোর্টিভ অন্যান্য ম্যানেজমেন্ট গুলো দিয়ে দিতে হবে। ইউজুয়ালি ওটার ভিতরে রিভার্স করে, মানে যারা করার আর কি, যদি দেরি হয়ে যায় বা ভেনমের পরিমাণ খুব বেশি হয়, তাহলে ওই 2-3টা দেওয়া না মানে হচ্ছে কাজ না হওয়া, মানে হচ্ছে তার আসলে আর কাজ করবে না আর কি। তো এটাই হচ্ছে অ্যান্টিভেনমের ক্ষেত্রে। অ্যান্টিভেনম দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, যেহেতু হচ্ছে যে
এটা একটু অ্যানাফাইলিটি রিয়েকশনের চান্স থাকে। এবং এই অ্যানাফাইল্যাক্সিস এর কারণে এটা যতটা না হয় আমরা আসলে তার থেকে বেশি এটাকে নিয়ে কনসার্ন থাকি আর কি। তো ফলে দেখা যায় যে এইটার কারণেই আসলে পেরিফেরিতে অ্যান্টিবায়োটিক ইউজ অনেক কমে গিয়েছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল ইউজ, কিন্তু আসলে খুব কম সংখ্যক লোকের ক্ষেত্রে এরকম আপনার হয় আর কি। আহ, একেবারেই নগণ্য সংখ্যক, 100 জনে একজন হলে হতে পারে এরকম টাইপের, কিন্তু খুব বেশি এটা নিয়ে নাই। কাজে আপনি কাউন্সিলিং করে পেশেন্টকে, কারণ পেশেন্ট যদি না দেন তাহলে এমনিও মরবে, আর দিলে তো যাক এরকম 100-র ভিতরে একজন মরতে পারে, সেটা অ্যানাদার ইস্যু এতে। তো সেটা দেওয়ার আগে আপনার হচ্ছে অ্যাড্রেনালিন, এবং আমরা ইউজুয়ালি অ্যাড্রেনালিন দিয়ে থাকি। অ্যাড্রেনালিন ডোজটা এখানে মেনশন করে দিয়েছি, এটা সাবকুটিনিয়াসলি দেওয়া লাগে। উপজেলায় যেটা পাওয়া যায় 1:100,000 রেশিও অনুসারে ডাইলুট করাই থাকে ওটা। ওই অ্যাম্পুল 1 অ্যাম্পুলে 1 ml থাকে, ওখান থেকে 0.25 ml যেটা, এটা সাবকিউটেনিয়াসলি দিয়ে দিবেন। অথবা হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে 0.005 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট অনুসারে এটা দিয়ে দিবেন। সাথে হচ্ছে যে এরপরও যদি হয় আপনি মানে অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েডটা সাথে রাখবেন, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে রাখবেন। অনেক কাছে আগেই দিয়ে দেয় অ্যান্টিহিস্টামিন স্টেরয়েড, তাতে একটু সমস্যা হয়ে গেছে, মাস্কিং ইফেক্ট হতে পারে, মানে আমি রিয়েকশন ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে, আমরা আসলে বুঝতেছি না, এরকম হতে পারে। সেহেতু এই জন্য আমার কাছে যেটা সেটা হচ্ছে যে আহ আপনারা ওই যে অ্যাড্রেনালিনটা সাবকিউটেনিয়াসলি দিয়ে দিলেন প্রোফাইলেক্টিক্যালি, আর পরবর্তীতে হলে তখন শুধু হচ্ছে যে অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েডটা দিতে পারবেন আর কি। আর এর পাশাপাশি নিউরোটক্সিক ফিচারের ক্ষেত্রে, অর্থাৎ যদি ক্রেট বা হচ্ছে যে এটাকে কি বলে কোবরা কামড়ায়, তাহলে আমাদেরকে নিউরোটক্সিক ফিচারের জন্য আরো দুটি এক্সট্রেজেন দিয়ে দেয়, একটা নিউস্টিকবিন এবং উইথ হচ্ছে অ্যাট্রোপিন। নিউস্টিকবিনের ডোজটা আমি দিয়ে দিয়েছি 0.05 মিলিগ্রাম পার কেজি ফর অ্যাডাল্ট, আর 0.04 মিলিগ্রাম ফর হচ্ছে চিলড্রেন। আইএন দিতে হবে, এটা আইএন। এটা একটু পেইনফুল, কারণ হচ্ছে যে সাথে অ্যাট্রোপিনও দিতে হবে 0.05 মিলিগ্রাম পার কেজি ফর হচ্ছে যে চিলড্রেন, আর বা অ্যাডাল্টের ক্ষেত্রে 0.6 মিলিগ্রাম, মানে 1 অ্যাম্পুল আর কি। এটা 4 আওয়ারলি দিতে হয়, তো 4 ঘন্টা পর পরই আসলে আইএম দেওয়াটা একটু হচ্ছে যে কষ্টকর আর কি রোগীর জন্য, যে একটু পর পরই আপনি 4 ঘন্টা পর তাকে আইএম দিবেন, এটা একটা ইনজেকশন, সেটা একটু কষ্টকর, সে কারণে এটা দিতে হবে। তো নিউরোটক্সিক ফিচার থাকলে তাহলে শুধু আপনারা দিবেন, না হলে হচ্ছে যে আদার্স ফিচার, যে শুধু হেমাটোক্সিক ফিচার জন্য এগুলো দেওয়ার দরকার নেই আর কি। বাকিগুলো সাপোর্টিভ কেয়ার, অর্থাৎ হচ্ছে যে নিউরোমাসকুলার ফিচার ডেভেলপ করে রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস নিয়ে আসলে তার রেসপিরেটরি সাপোর্ট দিতে হবে, যেটা অবশ্য উপজেলায় তো আর পসিবল না। ব্লিডিং ডিসঅর্ডার নিয়ে আসলে আপনি যে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিলেন, তারপর হচ্ছে যে প্রথম ইন টাইম বেশি K1 দিলেন, এবং সর্বশেষ হচ্ছে আসলে ডায়ালাইসিস। ডায়ালাইসিসটা লাগে ইউজুয়ালি লাগে হচ্ছে যে হেমাটোক্সিন সম্বলিত যেগুলো আছে, মানে রাসেল ভাইপারের ক্ষেত্রে, ও কিডনি ইনজুরিটা বেশি করে, রাসেল ভাইপার এবং সিএস নেই যারা মায়াটক্সিন করে তাদের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি দেখেন যে কোনো কারণে অনেক সময় নিউরোটক্সিন যারা প্রডিউস করে তারাও অনেক সময় হেমাটোরিয়া হতে থাকে, মায়োগ্লোবিনিউরিয়া হয়। ওই মায়োগ্লোবিনিয়া মানে মাসেল ব্রেকডাউন হয়, সেখান থেকে মায়োগ্লোবিনিয়া হয়, মায়োগ্লোবিনিয়া হয়ে একটু টিউবুলার নেক্রোসিস একে হয়, তাদের ক্ষেত্রেও হচ্ছে যে কিন্তু ডায়ালিসিস লাগে। কাজে যদি আপনি দেখেন যে যে সাপে কামড়া পেশেন্টের একে ডেভেলপ করছে, অথবা মায়োগ্লোবিনিউরিয়া হচ্ছে বা ইউরিন আউটপুট কমে গেছে, তাহলে তাকে অবশ্যই ডায়ালিসিস দিতে হবে। সেজন্য আপনাকে রেফার করে দিতে হবে, ডায়ালিসিস সম্বলিত সুযোগ আছে সে একবারে সরাসরি টার্সিয়ারি লেভেল হসপিটাল, মানে মেডিকেল কলেজ বা ওখানে, আদার্স গুলো দিয়ে লাভ নেই। আর সাপোর্টিভ বোন ডিব্রেভমেন্ট, যেটা আমরা বলেছিলাম যে লোকাল এন্ডোসোমিয়াল সাইন থাকে, জায়গা ফুলে যায়, মানে ইসকিমিয়া হয়, নেক্রোসিস হয়, কম্পার্টমেন্ট সিন্ড্রোম, সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন, এগুলোর প্রতি একটু খেয়াল রাখতে হবে, ওগুলোর ম্যানেজমেন্ট ভাবে দিতে হবে আর কি সাপোর্টিভ হিসেবে। তো এই হচ্ছে যে মোটামুটি আহ আমাদের আজকে পয়জনিং রিলেটেড ইয়েতে লাস্ট আমি শেষ করব, আপনাদের কিছু কোশ্চেন যদি থাকে সেটা নিয়ে। তার আগে আমি একটু আরো দুইটা যে একটা স্লাইড সরি করি। সেটা হচ্ছে যে এটা আমার এখানে ছিল না, পরবর্তীতে মনে পড়লো যে মানে বিভিন্ন পয়জনিং তো আসার পরে তো হচ্ছে যে আপনারা অনেক সময় সায়েন্স সিট সবগুলোই দেখেন, তবে পিউপিলটা একটা ভাইটাল ফ্যাক্টর আর কি। হ্যাঁ, পিউপিলের উপর নির্ভর করে অনেক সময় কিছু কিছু পয়জনকে আপনার হচ্ছে যে আলাদা করা যায় আর কি। তো এটা আমি একটু জাস্ট আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি যে কোন কোন ক্ষেত্রে আসলে আমরা একটু কনস্ট্রিক্টেড পিউপিল পেতে পারি, বা কোন কোন ক্ষেত্রে ডাইলেটেড পিউপিল, এটা একটু করবো আর কি। ইউজুয়ালি ডাইলেটেড পিউপিল যদি হয়, ডাইলেটেড পিউপিল সবাই আমরা জানি যে অ্যাট্রোপিন সে নিজে একটা ডায়ালেটিক করে, কাজে অ্যাট্রোপিন এবং অ্যাট্রোপিন সদৃশ ওষুধ যারাই আছে তারা হচ্ছে যে পিপিল ডাইলেট করতে পারে।
কোকেইন, নট সো অ্যাভেলেবল আমাদের দেশে। স্কোপুলামিন, যেটা অনেক সময় স্ট্রিট পয়জনিং হিসেবে রাস্তাঘাটে খাওয়াই দিয়ে থাকে, অনেক সময় ডাইলেটেড থাকে। তারপর হচ্ছে আমরা যেটা ইয়ে করেছিলাম যে টিসিএ, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এটা হচ্ছে যে আপনার ইউজুয়ালি ডাইলেট করে থাকে। তারপরে এমফিটামিন, ইয়াবা যে ওষুধটা আগে সেটা থাকলে ইউজুয়ালি পেশেন্ট ডাইলেটেড পিপিল নিয়ে আসে। আর হচ্ছে কনস্ট্রিক্টেড পিপিল, মায়োসিস নিয়ে আপনি কোনগুলো পাবেন? ম্যাক্সিমাম পয়জনিং হচ্ছে আপনার যে আহ, দেখবেন যে পিপিলটা কনস্টিটিউট নিয়ে আসছে, আমরা যেগুলো পেয়ে থাকি আর কি। একটা ওপিসি ইউজুয়ালি প্যারাকুয়েটের সাথে সাথে নিয়ে আসে, যেহেতু প্রায় কাছাকাছি। ওপিওয়েড যেগুলো থাকে মানে মরফিন, প্যাথিডিন, ফেন্টানিল, হিরোইন, তারপরে হচ্ছে যে মারিজুয়ানা সহ যা মট্ট ইয়ে যেগুলো যেগুলো ড্রাগ এবিউজ যতগুলো হয় ওগুলোর ক্ষেত্রে আপনারা এটা পাবেন। বেনজোডায়াজেপিন অথবা বারবিটুরেট, যেটা আমরা ফেনোবারবিটন, এগুলো হচ্ছে কনস্টিটিউটিভ পিপিল নিয়ে থাকে। এবং হচ্ছে যে অ্যান্টিসাইকোটিক যেগুলো আমরা অনেক সময় দেখবেন যে ইউজ করে থাকে অনেকে, যে হ্যালোপিড, পারপিনিল, উইটাপিন, ওইটাপিন, এগুলো ইউজুয়ালি হচ্ছে যে আপনার কনস্টিটিউটিভ পিপিল নিয়ে আসে। কাজে যখন দেখবেন যে আসলে কনফিউশন, সে আসলে কোনটা খেয়েছে বা আপনারা বুঝতে পারছেন না, প্রবিউসটি দিচ্ছে না, অনেক সময় পিপিল দেখে এবং আদার্স ফিচার গুলোর সাথে কোরিলেট করে আপনারা হচ্ছে যে আহ এই পয়জনিং গুলো মনে করতে পারেন আর কি। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস, এতটুকুই আর কি। আপনাদের কারো কিছু কোনো কোশ্চেন আছে কিনা সেটা করতে পারেন, অথবা একটু লম্বা ক্লাস হয়েছে আর কি। কারো কোনো কিছু জানার আছে কিনা একটু যদি। ভাইয়া, আমরা কখন অ্যান্টিভেনমটা দিব? অর্থাৎ পেশেন্টকে আসলে সাথে সাথে দিয়ে দিব, নাকি আমরা ওয়েট করব এই যে তার ফিচার গুলো ডেভেলপ করে কিনা? না, সেটা বললাম, এখন হচ্ছে যে আপনি হচ্ছে পেশেন্ট আসলো, আপনি পেশেন্ট এসে যদি দেখছেন যে তার অলরেডি ফিচার হয়ে ডেভেলপ করে গিয়েছে এবং আপনার সায়েন্স টিমের সাথে মিলে গেছে, তাহলে আপনি তো সাথে সাথেই দিবেন। আর যদি দেখছেন যে না, পেশেন্টের ক্ষেত্রে ওরকম ইউজুয়ালি বলে যে এখন যদি এরকমও হয় যে পেশেন্টের আপনি বাইট মার্ক দেখতেছেন অনেকগুলা, এবং একেবারে শিওর ওনারা বলছে আপনাকে বা ছবি তুলে নিয়ে আসছে, একেবারে শিওর যেটা নন ভেনোমাস স্নেক, তাহলে আপনি ওয়েট করবেন। নন ভেনোমাস মোটামুটি শিওর হয়ে গেছে, আপনি ওটা দিয়ে সাপোর্টিভ দিবেন, তাকে জাস্ট দেখলেন যে তার আসলে ডেভেলপ করে কিনা। কিন্তু আপনি বাইট মার্ক থেকে বুঝতে পারছেন না, তার কিছু কিছু অনেক সময় ফেন্টিং অ্যাটাক হয়, মানে ভয়ে দেখবেন যে রোগীর হচ্ছে অজ্ঞান হয়ে চলে আসছে তার, আর হচ্ছে যে মাসেল প্যারালাইসিসের মতো সে ঘাড়টার বাঁকা করে ফেলে দিচ্ছে, চোখ খুলতে পারছে না, এরকম হতে পারে। তো এটা তো আপনি বুঝতে পারছেন না আসলে, তার ক্ষেত্রে আপনি কি করবেন? মানে তাকে কামড়িয়েছে নাকি মানে ভেনোমেনাস নাকি নন ভেনোমেনাস, সেক্ষেত্রে তাকে অ্যান্টিভেনম দিয়ে দিতে হবে। কারণ অ্যান্টিভেনম দিলে তো তার লস নেই, আপনি অ্যাড্রেনালিন এটিয়ে নিয়ে সেগুলোতে দিবেন। কিন্তু যদি আপনি শিওর থাকেন যে নন ভেনোমাস, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। কনফিউজ থাকলে দিবেন, আর ডেফিনেটলি ফিচার থাকলে দিবেন। আর কারো কোশ্চেন কোনো কিছু? মনে হয় একটু লম্বা ক্লাস হয়ে গিয়েছে, আসলে অনেকগুলো প্রয়োজনীয়, তবু অনেক কিছুই হচ্ছে যে বাদ দিতে হয়েছে, বা হচ্ছে যে মেইন জিনিসগুলো আমি হাইলাইট করেছি। হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। কিছু রোগী তো পাওয়া যায় হচ্ছে স্ট্রিট পয়জনিং, মানে রাস্তাঘাটে কিছু খেয়ে অজ্ঞান হয়ে, মানে কেউ কিছু খাইয়ে হুম। দিচ্ছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। এই পেশেন্ট গুলা কিভাবে অ্যাপ্রোচ করবো উপযুক্ত? আচ্ছা, এটা হচ্ছে যে যেটা বললাম আমি, রাস্তাঘাটে যারা খাওয়ায় ইউজুয়ালি ঘুমের ট্যাবলেট গুলো দিয়ে থাকে আর কি। হ্যাঁ, ক্লোনাজিপাম বা হচ্ছে ডায়াসিন, অথবা আমি যেটা বলেছি স্কোপোলামিন। তো স্ট্রিট পয়জনিং বা হচ্ছে যে আপনি যদি দেখে থাকেন যে ঘুমের ওষুধ যদি খায়, ঘুমের ডায়াজিপামের ক্ষেত্রে কিন্তু খুব বেশি অ্যান্টিডট হচ্ছে ফ্লুমাজিনিল আছে, এছাড়া বাকি সবই হচ্ছে আপনার সাপোর্টিভ। স্কোপোলামিনের ক্ষেত্রে এটা আসলে কোনো অ্যান্টিডট নেই, এটা সাপোর্টিভ মেনলি ট্রিটমেন্ট করা হয়। তো স্ট্রিট পয়জনিং ম্যাক্সিমাম হচ্ছে সব সাপোর্টিভ, মানে আপনি এখানে জাস্ট পেশেন্টের হচ্ছে যে ক্লিনিক্যাল সিমটমে ম্যানেজমেন্ট করবেন।
অর্থাৎ যদি হচ্ছে যে তার সে যখন আসবে তখন তার আসলে ওয়াশ দেওয়ার সুযোগ থাকে না, অনেক লম্বা সময় পরে গিয়ে আসে যে করে হচ্ছে তার হচ্ছে যে আপনি ইসিজি, তারপর হচ্ছে যে স্যাচুরেশন, ব্লাড প্রেশার ইয়ে করে যেটা যেটা ইয়ে হয় সেটাই আমরা ইউজুয়ালি দিয়ে থাকি আর কি, জাস্ট ফ্লুইড এবং সাপোর্টিভ ম্যানেজমেন্ট। ইউজুয়ালি এখানে খুব একটা কিছু দেয়ার আর অপশন বা সুযোগ থাকে না আর কি। কারণ স্ট্রিট পয়জনিং ম্যাক্সিমাম আমি যেটা বললাম যে দুই তিনটা সাবস্টেন্স ইউজুয়ালি ইউজ করে ওরা, বেনজোডায়াজেপিন গ্রুপের, ওগুলা খাবারের সাথে মিশাতে পারে, অথবা হচ্ছে যে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজুয়ালি এটা করে না, আমি ইউজুয়ালি এই কেস মানে টিসিএস গুলো দেয় না, বেনজোডায়াজেপিন অথবা ইউজুয়ালি দেয়া হচ্ছে যে ওটা কি বললাম স্কোপোলামিন সেটা। তো স্কোপোলামিন এখানে কোনো অ্যান্টিডট বা কিছুই লাগে না, এটা সাপোর্টিভ দিলে ওভার দ্য টাইমে রোগী হচ্ছে যে আহ, যখন টক্সিন বডি থেকে রিমুভ হয়ে যায় অলরেডি, ততক্ষণ হচ্ছে তখন ওকে আস্তে আস্তে হচ্ছে আপনার ইমপ্রুভ করে যায় আর কি। আর হচ্ছে যে ওই আরেকটা জিনিস যেটা ইয়ে করছে যে অনেক সময়টা যদিও কোনো পয়জনিং ম্যানেজমেন্টে নেই, আমরা অনেক সময় দিয়ে থাকি আর কি যে রোগী তো কিছু একটা দিতে হয়, মানে হচ্ছে ফ্লুইড দিয়ে আমরা সাথে হচ্ছে যে আমরা ফুসেমাইড ডায়ালিটিস দিই আর কি, যাতে হচ্ছে যে ফোর্স ডায়ালিসিস এর মাধ্যমে রোগীর বডি থেকে টক্সিনটা বের হয়ে যায় আর কি। স্টিক পয়জনিং এর ক্ষেত্রে আননোন পয়জন হিসেবে মার্ক করে আমরা একটু দূর করে থাকি আর কি, যে তাকে একটু ফ্লুইড রাখি আমরা, ডায়াবেটিস রাখি, সাপোর্ট হিসেবে একটা অ্যান্টিবায়োটিক রেখে দিলাম, আর তার মেইনলি ভাইটালস মনিটরিং করতে থাকি। যদি কোনোটা খারাপ হয়ে থাকে তাহলে সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট, সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিয়ে থাকি আর কি। ডায়ালিসিস কোনটা দিব, কোন ডোজে? ডায়ালিসিস ফুসেমাইড, যেটা আমরা লুপ ডায়ালিসিস বলি আর কি, ওটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, তো হাই এফিকেসি যেটা সেটাই আমরা দিয়ে থাকি, বাকিগুলো ইউজুয়ালি ইউজ করি না আর কি। মানে লেসিক্স যেটা আর কি আমাদের বহুল প্রচলিত লেসিক্স, এবং উপজেলার ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি ইয়ে দিবে। এবং আপনি যদি রোগী রেফারও করে দেন, মানে আপনি রোগীকে রাখবেন না, সেক্ষেত্রে কিছু না দিলেও অন্তত তিনটা জিনিস হচ্ছে আপনারা একটু দিয়ে তারপর রোগী, মানে একটা স্যালাইন অন্তত ঝুলিয়ে দিবেন, আইদার হার্টসল বা ডিএনএস এরকম একটা স্যালাইন, হচ্ছে 2 অ্যাম্পুল লেসিক্স, এক, যদি ভালো, আর হচ্ছে যে একটা ওমিপ্রাজল, মানে আর কিছু না হলে যাতে আপনি একটা ম্যানেজমেন্ট দিয়েছেন এটা অন্তত যাতে ওরা বুঝতে পারে আর কি, মানে রোগী কি কিছু না করা চাইতে আপনি একটা ম্যানেজমেন্ট দিয়ে তারপর রেফার করেছেন, রোগী যদি রাস্তায় কোনো কারণে মারাও যায় তাহলে অন্তত এই এটা আসবে না যে, কিন্তু আপনি যদি সরাসরি তাকে রেফার করে দেন যে না এটা হবে না, তখন আসলে এটা অনেক সময় রোগীর লোকেরা মেনে নিতে চায় না, এবং পরে সেটা নিয়ে একটু ইয়ে করতে চায় আর কি। কাজে এই দুই তিনটা ওষুধ হচ্ছে আপনার সেফটি জিনিস আর কি, যে দিবেন, এবং এগুলার জাস্ট ওই যে যে ট্রিটমেন্ট শিটটা সেখানে এটা গিভেন, এই তিনটা জিনিস দিয়ে রেফার টু মুখ হাসপাতাল এভাবে আপনারা করে দিবেন আর কি। ফলে ওটিয়া থাকবে না, আর যদি ভর্তি রাখেন তাহলে তো অ্যানাদার ইস্যু আর কি, সেটা ভাবে ম্যানেজ করতে হবে। আচ্ছা ভাই, উপজেলায় কি ডেটল স্যাভলন এইগুলা কি আসতে পারে? কোনটা কোনটা? ডেটল স্যাভলন এগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, ডিটল স্যাভলন এগুলো তো আসি, ওগুলাই করসিভ পয়জনিং হিসেবে আপনি ম্যানেজ করবেন। আচ্ছা, করোসিভ হিসেবে, আচ্ছা। করসিভ হিসেবে হ্যাঁ, ডেটল, স্যাভলন, হারপিক এগুলো সব করসিভ। আর কারো কোশ্চেন আছে? আর কিছু জানার থাকলে করতে পারেন, অথবা যদি এই মুহূর্তে আপনার ইয়ে নাও থাকে, আপনারা আপনাদের যেই গ্রুপে বা চ্যাট বক্সে অ্যাড করে দেওয়া হয়েছে ওখানে আপনারা কোশ্চেন করতে পারেন, পরে আমি সুবিধাজনক সময় আপনার চেষ্টা করব আপনাদের হচ্ছে যে ম্যানেজমেন্ট গুলো বা ওই রিলেটেড কোশ্চেন গুলো করার আর কি, সলভ দেওয়ার আর কি। তো আমার মনে হয় যে যদি আমি পিডিএফ দিয়ে দিব, ওখানে আপনার যাদের ডিটেলস জানার আছে অতটুকু ওখান থেকে দেখে নিতে পারেন, অথবা আমি যতটুকু মার্ক করেছি বা যেগুলো হাইলাইট। ওপিয়েট পয়জন গুলো, জি জি। ওপিয়েট পয়জন গুলো কি দেখার দরকার আছে? ওপিয়েট পয়জনিং, হ্যাঁ ওপিয়েট পয়জনিং গুলো আসলে হ্যাঁ ওগুলা হচ্ছে যে আহ, আপনি যেহেতু ড্রাগ এবিউজের হিস্ট্রি থাকলে সেক্ষেত্রে আপনি ওপিয়েট পয়জনিংটা দেখতে পারেন, তবে খুব একটু রেয়ার আসে আর কি এগুলো বর্তমানে, মেইনলি এখনকার ইয়েতে একটু বেশি যেটা আসে এমফিটামিন বা ইয়াবা পয়জনিং আসে আর কি। যে বিশেষ করে যারা আগে খেয়ে অভ্যাস নাই, হঠাৎ করে খেয়েছি ইয়াবা, সেটা দিয়ে আবার ট্রিটমেন্ট হচ্ছে আপনার হচ্ছে যে এটা সাপোর্টিভ আর কি ইউজুয়ালি। আর ওপিএডটা একটু দেখতে পারেন, হ্যাঁ ওপিএডটা আমি একটু হয়তো তাহলে মিস করে গিয়েছি, এটা আপনারা একটু দেখে নিতে পারেন আর কি, মানে আমি স্লাইডে রাখিনি, একটু লেংদি ক্লাস হয়ে যাচ্ছিল দেখে, এবং আস্তে আস্তে এগুলো খুব একটা এখন ইউজুয়ালি খুব একটা পাওয়া যায় না দেখে এটা আমি এটা মিস করে গিয়েছি আর কি।
আর ওপিওইডে আসলে যেটা হয় যে আপনি মানে ওপিওইডের যে অ্যান্টিডট আসলে এটাও কিন্তু অ্যাভেলেবল না আর কি। মানে আপনি ইয়েতে উপজেলার ক্ষেত্রে ন্যালোক্সোন যেটা আর কি আমরা বলি ওপিওইডের ক্ষেত্রে, এটা উপজেলা তো নাই, মানে আমাদের দেশেই অ্যাভেলেবল না খুব। আগে তাও একটু একটু পাওয়া যেত, এখন আমি ইদানিং আর পাচ্ছি না কোথাও আর কি। বিশেষ করে আমাদের আহ ইয়েতে মানে ঢাকাতেই পাওয়া যায় না আর কি। ন্যালোক্সনের যে প্রিপারেশন অনেক আগে ঠিক ছিল, ইদানিং নেই। কাজে ওপিওইডটা আপনাকে ন্যালোক্সন না পেলে আপনি যে তিনটি ডট নেই, আপনাকে ওই যে সিমটোমেটিক ম্যানেজমেন্টই করতে হবে বা সাপোর্টেড যেটা সেটা আর কি। এই জন্য খুব বেশি এটা আর কিছু করার থাকে না আর কি। যেমন অ্যান্টিডট অনেক ম্যাক্সিমাম গুলো আমাদের অনেক অ্যান্টিডট গুলো থাকে না, উপজেলা তো থাকেই না। আর এখানে তো ঢাকা শহরেই বা হচ্ছে যে বড় বড় জায়গাগুলোতে অনেক সময় নেই আর কি। কিছু কিছু বাইরের কোম্পানি অনেক সময় হচ্ছে যে অন বেসিসে কিছুটা ইম্পোর্ট করে থাকে আর কি। হাসপাতালের আশেপাশে বড় দোকান যেগুলো আছে সেগুলো তো অনেক সময় পাওয়া যায়, লাস্তামা বা এই জাতীয় জিনিস। এছাড়া খুব একটা এগুলো অ্যাভেলেবল না আর কি মার্কেটে। ন্যালোক্সন আমি ইদানিং লাস্ট পাইনি আর কি, অনেকগুলো পয়জনিং এর ক্ষেত্রে মার্কেটে নেই আর কি। আর কিছু কোশ্চেন কোনো জানা যাচ্ছে কিছু? ঠিক আছে, তাহলে আপনাদের সাথে নেক্সট আমার হয়তো আরো একটা ক্লাস থাকবে, বিশেষ করে মেডিকেল লিগ্যাল ক্লাস, সেটা পরবর্তীতে। কোনো কোশ্চেন আজকে যদি ইয়ে থাকে আপনারা আমাকে তখনও কোশ্চেন করতে পারেন আর যত ইমার্জেন্সি ম্যানেজমেন্টের দিনে একটা ক্লাস থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা বললাম যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে একটা তো পেশেন্ট প্রায়োরিটি, আর একটা আপনাকে মানে পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে কিছুটা হচ্ছে যে বুঝতে হবে আর কি, যে আপনি আসলে কোন পেশেন্টটাকে উপজেলাতে রেখে ম্যানেজ করবেন আর কোনটা আপনি আসলে রেফার করে দিবেন। অনেক সিম্পল পেশেন্ট আপনি জানেন যে এটা একটু অবজার্ভ করলেই আপনি হচ্ছে যে তাকে মানে সে ব্যাক করে যাবে এবং ছুটি দিয়ে দিতে পারবেন। তাকেও আপনি দেখতে ইচ্ছা থাকা সত্ত্বেও রাখতে পারছেন না, তার অ্যাটেন্ডেন্স বা তার যে অ্যাটিটিউড সেটার কারণে। আবার অনেক খারাপ পেশেন্ট যেটা আপনি জানছেন যে আপনার আসলে ম্যানেজমেন্ট করার সুযোগ নেই, কিন্তু হচ্ছে যে ও আপনার কাছে এসেছে শেষ ভরসা হিসেবে আর কি। মানে আলটিমেটলি এতই লোক কোনো কন্ডিশন, বিশেষ করে যেগুলো একটু দুর্গম এলাকা থাকে। আমার তো পোস্টিং একটু হাওড়া এলাকা, ওখানে দেখা যেত যে উপজেলাতে আসা মানে হচ্ছে যে সে একটা মেডিকেল কলেজে চলে এসেছে, মানে লোকাল ফার্মেসি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট সব শেষ করে উপজেলাতে আসছে, মানে এটাই তার শেষ, এরপর আসা যাবেই না কোথাও। কাজে আপনি যাই ট্রিটমেন্ট দেন সেটাতেই তার লাভ, যাই দিবেন হয় এখানেই তাকে ট্রিটমেন্ট দিতে হবে, নাহলে সে একটু করে মারা গেলে লাশটা নিয়ে চলে যাবে বা ইয়েতে চলে যাবে, এই টাইপের আর কি অনেক। তাদের ক্ষেত্রে আপনি যদি বুঝে ফেলেন, তাদেরকে আপনি ট্রাই করবেন যে আপনার জ্ঞানের ভিতরে আপনার সীমার ভিতরে হাইস্ট ইফোর্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার আর কি। আবার অনেকের ক্ষেত্রে দেখবেন যে নর্মাল ট্রিটমেন্ট দিলে চলবে, কিছু লাগবে না, তাকেও আপনার রেফার করে দিতে হবে ইয়ে করার কারণে। ওভাবেই পারিপার্শ্বিক অবস্থা দেখে আসলে আপনাদেরকে ম্যানেজ করতে হবে আর কি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় আপনাদের আপাতত আর প্রশ্ন নেই, যদি থেকে থাকে যেটা বললাম গ্রুপে করতে পারেন বা পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আশা করি আপনাদের আহ হচ্ছে যে ক্লাসে কিছু অন্তত আপনাদেরকে পরামর্শ দিতে পেরেছি আর কি। আহ, তো সেই ইয়ে থাকে, আজকের মতো ক্লাস তাহলে এখানে শেষ করছি। আহ ধন্যবাদ সবাইকে। আর যেটা বললাম আর কিছু জানার থাকলে গ্রুপে আপনারা জিজ্ঞেস করতে পারেন আর কি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি, আমি লিভ নিচ্ছি।